গল্পের শুরুতেই আমরা একটি নাইনটেল ফক্সকে দেখতে পাই, যে কিনা আজকে থেকে প্রায় 12 বছর আগে ভিলেজে আক্রমণ করে দিয়েছিল এবং তাকে আটকানোর জন্য ভিলেজের যে সকল শিনবিরা ছিল তারা তখন তার উপরে হামলা করতে থাকে এবং এরই সঙ্গে সেখানে অনেকগুলো শিনবি মারাও যায় এবং তখনই তাকে আটকানোর জন্য চলে আসে সেই ভিলেজের সবচেয়ে শক্তিশালী শিনবি, অর্থাৎ যাকে আপনারা হোকাগে বলতে পারেন। আর হোকাগে বলতে এই ভিলেজের যে লিডার রয়েছে তাকে বোঝানো হয়েছে। ফোর্থ হোকাগে সেই নাইনটেল ফক্সটিকে হারিয়ে তাকে একটি ছোট্ট বাচ্চার ভিতরে বন্দি করিয়ে দেয়। আর তারপর আমরা 12 বছর পরবর্তী সিন দেখতে পাই, যেখানে আমরা নারুটোকে দেখতে পাই, যাকে কিনা কিছু শিনবিরা তাড়া করতেছিল। আসলে হোকাগের যে সকল স্ট্যাচু রয়েছে সেখানে নারুটো এমনি একটা পেন্টিং করে চলে এসেছিল, আর কিছু নিনজা ঠাট হোকাগের কাছে গিয়ে তাকে বলতে থাকে, আরে হোকাগে স্যারজি, নারুটোর ব্যাপারে তো কিছু একটা করুন। অন্যদিকে নারুটো একটি জায়গায় লুকিয়েছিল, তখনই তার সেন্সি ইরোকা সেন্সি চলে আসে আর তাকে বলতে থাকে, ওই নারুটো, এখানে কি করতেছস, তাড়াতাড়ি ক্লাসে আয়। এবং নারুটোকে সে ক্লাসে নিয়ে যায় এবং ক্লাসে নিয়ে যাওয়ার পরে সে সকল স্টুডেন্টদেরকে বলতে থাকে, আজকে তোমাদের এক্সাম হবে আর এক্সামে তোমরা ট্রান্সফরমেশন জুটসু পারফর্ম করে দেখাবে, ঠিক আছে? এখন একজন একজন করে চলে আসো। এবং প্রথমেই সেখানে সাকুরা চলে আসে এবং সে খুবই সাকসেসফুলি ভাবে ট্রান্সফরমেশন জুটসু পারফর্ম করে এবং তারপর সেখানে সাসকে চলে আসে, যে ছিল এই ক্লাসের টপার। সে খুবই সহজেই জুটসুটা পারফর্ম করে দেখায় এবং তারপর সেখানে পালা চলে আসে মানে নারুটো। সবাই এখানে এটাই ভেবে নিয়েছিল নারুটো এখানে কিছুই করতে পারবে না, শুধুমাত্র একজন বাদে, আর সেটা ছিল হিনাটা। সে সেখানে সর্বদাই নারুটোকে চিয়ার আপ করতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই নারুটো যখন তার ওই ট্রান্সফরমেশন জুটসু ব্যবহার করে তখনই সে এমনি একটাতে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটার কারণে সেখানে যে ইরুকা সেন্সি ছিল সে তাকে বলতে থাকে, আরেকবার যদি এই সকল ফালতু কর্মকাণ্ড করো নারুটো, তাহলে তোমাকে এখান থেকে ডাইরেক্টলি বের করে দিব। এবং তারপর গাইস আমরা দেখতে পাই ইরুকা সেন্সি এবং নারুটো একটি রামেন শপে চলে যায়, যেখানে আমাদের নারুটো খুশি মনে রামেন খাচ্ছিল, যেটা ছিল নারুটোর প্রিয় খাবার। হেই নারুটো, তুমি কি হোকাগের নামের মানে বুঝছো? তাছাড়া তুমি হোকাগে রকের উপরে পেন্টিং কেন করেছিলে? নারুটো বলতে থাকে, আরে হ্যাঁ সেন্সি, ফোর্থ হোকাগে তো আমাদের ভিলেজকে নাইনটেল ফক্সের হাত থেকে বাঁচিয়েছিল, আর আমি হব পঞ্চম হোকাগে। কিন্তু সেন্সি, আপনি কি আপনার মাথায় যে হেডব্যান্ড রয়েছে এটা আমাকে দিতে পারবেন? ইরুকা সেন্সি ডাইরেক্টলি মানা করে দেয় আর বলতে থাকে, তুমি যদি স্কুল থেকে গ্রাজুয়েট হতে পারো তাহলে আমি তোমাকে এটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। তারপর আমরা দেখতে পাই যেখানে এক্সাম চলছিল, আর এটা ওদের গ্রাজুয়েশন এক্সাম ছিল, আর এদের সবাইকে শ্যাডো ক্লোন জুটসু পারফর্ম করার জন্য বলা হয়। আর এই একটা মাত্র জুটসু যেখানে নারুটো প্রচন্ড পরিমাণে দুর্বল ছিল। আর এখানে জুটসু এক প্রকার পার্টিকুলার টেকনিক, যেটা ব্যবহার করে নিনজারা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর হামলা করে। আর এটা সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, তাও আবার সামনে। আর সামনে আপনারা কখন জানতে পারবেন? যখন আপনারা এই ভিডিওটা সাপোর্ট করবেন। যদি ভালো ভিউজ পাই গাইস, পরবর্তী পার্ট অবশ্যই আমি নিয়ে আসবো। সেখানে সকল বাচ্চারা নিজেদের একটি শ্যাডো ক্লোন বানায়। এখন আমাদের নারুটো চলে আসে এবং সে সেখানে অনেক কষ্ট করে একটি শ্যাডো ক্লোন তো বানায়, কিন্তু সেটা তো নারুটোর মতো দেখতেই মনে হচ্ছিল না, মানে পুরাই ভয়ঙ্কর একটি শ্যাডো ক্লোন বানিয়ে ফেলেছে। ওটা দেখে ইরুকা সেন্সি ডাইরেক্টলি নারুটোকে এখানে ফেল করে দেয়। মিজুকি সেন্সি বলতে থাকে, আরে ইরুকা সেন্সি, এই বাচ্চাটাকে এভাবে আটকে রেখেছো কেন? তাড়াতাড়ি ওকে পাশ করিয়ে দাও। এটা শুনে নারুটো খুশি হয়, কিন্তু আমাদের ইরুকা সেন্সি বলতে থাকে, আমি তাকে কখনই পাশ করাতে পারবো না, কারণ একজন নিনজাকে নিজের যোগ্যতার মাধ্যমে পাশ করতে হবে। তারপর আমরা দেখতে পাই সকলেই গ্রাজুয়েট হয়ে গেছে, শুধুমাত্র নারুটোর বাকি রয়েছে। কিছু স্টুডেন্ট সেখানে নারুটোকে নাইনটেল ফক্স বলে এখানে খেপাচ্ছিল এবং তখনই আমরা দেখতে পাই মিজুকি সেন্সি সেখানে চলে আসে এবং নারুটোকে বলতে থাকে, তোমাকে পাশ করার জন্য অন্য একটি রাস্তা বেছে নিতে হবে। এদিকে ইরুকা সেন্সি চিন্তা করে, থার্ড হোকাগে ঠিকই বলেছিল, নারুটো একদম আমারই মতো। আসলে ইরুকা সেন্সি যে বাবা মা ছিল না, তাকে ওই নাইনটেল ফক্সই মেরে ফেলেছিল, তাও আবার হামলা করার সময়, এবং সেখান থেকে ইরুকা সেন্সি এখন একাই বেঁচে আছে। তখনই মিজুকি সেন্সি বলতে থাকে, ওই ইরুকা সেন্সি, নারুটো তো আমার স্কুল অফ সিলিং চুরি করে ফেলেছে। এবং এইদিকে আমরা দেখতে পাই নারুটোর কাছে ওই স্কুল অফ সিলিং ছিল, সেখান থেকে নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুটসু পারফরমেন্স করার চেষ্টা করে, যার মাধ্যমে সে যেন এক্সামে গ্রাজুয়েট হতে পারে। এবং তখনই আমরা দেখতে পাই অন্যদিকে আমাদের থার্ড হোকাগে সকল নিনজাদেরকে অর্ডার দেয় নারুটোকে খোঁজার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই সকল নিনজারা কাজে লেগে পড়ে, আর এদিকে ইরুকা সেন্সি নারুটোকে খুঁজে পেয়ে যায় আর নারুটোকে বলতে থাকে, ওই নারুটো, এটা চুরি করলা কেন? আর তখনই নারুটো বলতে থাকে, আমাকে তো এটা চুরি করার জন্য মিজুকি সেন্সি বলেছিল। এটা শুনে সে অবাক হয়ে যায়। তখনই কিছু শেরিকেন দিয়ে তার উপরে হামলা হয় এবং এটা অনুভব করতে পেরে নারুটোকে সেখান থেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই এই শেরিকেন আর কেউ নয়, সেটা যে হামলা করেছে সে হলো আমাদের মিজুকি সেন্সি। এবং সেখানে আমাদের নারুটো বলতে থাকে, মিজুকি সেন্সি, আপনি এটা কেন করলেন? আর তখনই মিজুকি সেন্সি বলতে থাকে, ওই নারুটো, তোমার যে সেন্সি আছে না, ইরুকা সেন্সি, সে কখনো চায় না যে তুমি স্কুল অফ সিলিং পরে আরো শক্তিশালী হয়ে যাও, আর এটা তুমি এখন আমাকে দিয়ে দাও, তোমার এখন এটার কোনো প্রয়োজন নেই। নারুটো এখানে কিছুই বুঝতে পারে না। তখনই মিজুকি সেন্সি বলে, ওই নারুটো, তুমি হলো নাইনটেল ফক্স, আর তুমি ইরুকা সেন্সির বাবা মাকে মেরেছিলে। এখানে আমরা বুঝতে পারি 12 বছর আগে আমাদের ফোর্থ হোকাগে নাইনটেল ফক্সকে যে বাচ্চার ভিতরে সিল করেছিল, সেই বাচ্চাটাই আসলে নারুটো, মানে নারুটোর ভিতরে নাইনটেল ফক্সকে সিল করা হয়েছে। ইরুকা সেন্সি তাকে চুপ করার জন্য বলে এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু নারুটো এখানে সম্পূর্ণভাবে বুঝতে পেরে যায় যে এতদিন ধরে সবাই তাকে কিসের জন্য ঘৃণা করতো, সবাই কেন নারুটোর সঙ্গে মিশতে চাইতো না,
কেন তার ব্যাচমেটরা তার থেকে আলাদা থাকতো। আর এটার একটাই কারণ, সেটা হচ্ছে নাইনটেল ফক্স, যে কিনা সকলেরই পরিবারের একজন না একজনকে 12 বছর আগে মেরে ফেলেছিল। আর এই জন্যই হয়তো বা নারুটোকে সকলে ঘৃণা করতে থাকে। ইরুকা সেন্সি ভালো করে বুঝতে পারে যে নারুটো কিসের জন্য এই গ্রামের মধ্যে দুষ্টুমি করে থাকে। আসলে সকলেই নারুটোকে এখানে অবহেলা করত, যার কারণে নারুটো সকলের ওখানে দৃষ্টি আকর্ষণ করতে চাইতো। আর এজন্যই সে মূলত পাত্তা নেওয়ার জন্য মানে এখানে ইচ্ছা করে এই সকল দুষ্টুমি করতো। মিজুকি সেন্সি এখানে নারুটোর উপরে হামলা করে দেয়, নারুটো সেখান থেকে একটুর জন্য বেঁচে যায়। তখনই আমরা দেখতে পাই আমাদের ইরুকা সেন্সি নারুটোর পিছনে চলে আসে, তাকে এখান থেকে বাঁচিয়ে ফেলে। কিন্তু যার কারণে সেই শেরিকেনটা আমাদের ইরুকা সেন্সির পিছনে লেগে যায়। ইরুকা সেন্সি নারুটোকে বলে, নারুটো আমার শৈশব তোমার মতোই ছিল। তারই সঙ্গে আমরা ইরুকা সেন্সির পাস্ট দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই নারুটোর সঙ্গে যে সকল কিছু হয়েছে এই সকল কিছুই আমরা ইরুকা সেন্সির সঙ্গে হয়েছিল। তারপর সেখানে আমাদের নারুটোকে পালানোর জন্য বলে, নারুটো সেখান থেকে পালাতে থাকে। নারুটোর এখনো ইরুকা সেন্সির উপরে বিশ্বাস হচ্ছিল না। এদিকে আমরা হোকাগেকে দেখতে পাই, যেখানে একটি মিররের মাধ্যমে তাদেরকে পর্যবেক্ষণ করতেছিল। ইরুকা সেন্সি সেই শেরিকেনটি মিজুকের দিকে নিক্ষেপ করে। আর এদিকে আমরা দেখতে পাই নারুটো, যেখানে অনেক দূরে পালিয়ে গিয়েছিল। তখনই তার পিছনে ইরুকা সেন্সি চলে আসে, কিন্তু এটা ইরুকা সেন্সি ছিল না, আসলে এটা মিজুকি ছিল। আমরা নারুটো এটা বুঝতে পেরে যাই। আর তখনই আমরা দেখতে পাই আমাদের মিজুকি সেন্সি ইরুকা সেন্সিকে বলতে থাকে, তুমি আমাকে বারবার আটকানোর চেষ্টা কেন করছো? আর নাইনটেল ফক্সই কিন্তু তোমার বাবা মাকে মেরে ফেলেছিল। ইরুকা সেন্সি বলতে থাকে, ওইটা নাইনটেল ফক্স মেরেছিল। নারুটো খুবই ভালো একটি ছেলে এবং সে কখনোই কারোর উপরে হামলা করতে পারে না, এবং নারুটোই ভবিষ্যতে এই ভিলেজে কোনো একটি পরিবর্তন করে দেখাবে। এবং এই কথা শুনে নারুটো সেখানে কাঁদতে থাকে, কারণ তার সেন্সি তার উপরে এত বেশি ভরসা ছিল। এদিকে মিজুকি সেন্সি ইরুকা সেন্সিকে মারার জন্য সামনের দিকে যায়, এবং তখনই আমাদের নারুটো পিছন থেকে চলে আসে এবং মিজুকি সেন্সিকে একটি ঘুষি মারে আর বলতে থাকে, ইরুকা সেন্সির সঙ্গে লড়াই করার আগে আমাকে মেরে দেখাও। এবং তারপর মিজুকি সেন্সি রেগে যায়। নারুটো সেখানে মাল্টি শ্যাডো ক্লোন জুটসু পারফর্ম করে, যার কারণে সেখানে হাজারের বেশি নারুটোর শ্যাডো ক্লোন চলে আসে। আসলে আমাদের ইরুকা সেন্সির সঙ্গে যখন আমাদের মিজুকি সেন্সি কথা বলতেছিল, তখনই নারুটো সেই স্কল অফ সিলিংটি পড়েছিল, এবং তার এই হার্ডওয়ার্কের মাধ্যমে এত কম সময়ে সেই মাল্টি শ্যাডো ক্লোন জুটসু এটা শিখে ফেলেছে। তারপর মিজুকির সেন্সির অবস্থা আমরা দেখতে পাই খুবই খারাপ হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই ভিলেজের সকল লোকেরা খুবই চিন্তিত ছিল যে নারুটো কোথায় গেল। হোকাগে বলতে থাকে, চিন্তার কোনো বিষয় নেই, কারণ খুবই শীঘ্রই তারা এখানে ভিলেজে চলে আসবে। এদিকে ইরুকা সেন্সি নারুটোকে নিজের চোখ বন্ধ করার জন্য বলে, এবং নারুটো যখন নিজের চোখটা খুলে তখন আমরা দেখতে পাই নারুটোর মাথার উপর ওই একই হ্যান্ডব্যান্ড ছিল, যেটা সে ইরুকা সেন্সির কাছ থেকে চেয়েছিল। এর মানে হচ্ছে নারুটো গ্রাজুয়েট হয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে সে ইরুকা সেন্সিকে জড়িয়ে ধরে। তারপর নারুটোকে একটি ফটো শ্যুট করতে হতো, কারণ সে একজন নিনজা হয়ে গেছে, আর নিনজা হওয়ার কারণে তার একটি ফটো হোকাগের কাছে সাবমিট করতে। ফটোগ্রাফার বলতে থাকে, আরে এটা আবার কেমন পোজ, ভালো করে দাঁড়াও, নাহলে পরবর্তীতে আমাকে বলতে পারবা না যে ফটো ভালো হয় নাই। নারুটো বলতে থাকে, আরে সমস্যা নাই, আমি এভাবেই তুলবো। তারপর ফটোগ্রাফার নারুটোর একটি ফটো শ্যুট করে। ওইখানে আমরা দেখতে পাই নারুটো গাইজ এটা কিভাবে ছবি তুললো, এবং ওই সেম ফটোটা আমাদের নারুটো নিয়ে হোকাগের কাছে সাবমিট করে দেয়। হোকাগে বলতে থাকে, আরে এটা কি আবার ছবি, তাড়াতাড়ি এটাকে পরিবর্তন করো। আর নারুটো এখানে এটা পরিবর্তন না করার জন্য মানা করে দেয়। এদিকে আমরা দেখতে পাই সাকুরা নামে একজন মেয়েকে, যেও কিনা গ্রাজুয়েট হয়ে গিয়েছে। তার মা তাকে বলতেছিল, সাকুরা তাড়াতাড়ি চলে যাও। এবং এখানে সাকুরা বলতে থাকে, আরে আমি তোকে নিনজা হয়ে গেছি, এত ধমক দিয়ে কেন কথা বলে। এদিকে রাস্তাতে দেখা হয় ইনোয়ের সঙ্গে, এবং তারা দুজন সেখানে রেস করতে থাকে যে কে কার আগে আমাদের একাডেমিতে পৌঁছাবে, এবং এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এবং এইদিকে আমরা দেখতে পাই নারুটো, যে কিনা একাডেমিতে পৌঁছে গিয়েছে। এখানে শিকামারু তার কাছে চলে আসে আর বলতে থাকে, আরে নারুটো তুমি এখানে কি করছো, এখানে তো শুধু গ্রাজুয়েট পোলাপানি থাকে। আমাদের এখানে নারুটো বলতে থাকে, আরে হেডব্যান্ড দেখো আমার, আমিও গ্রাজুয়েট হয়ে গিয়েছি। আর পিছনে আমরা দেখতে পাই হিনাটা, যে কিনা নারুটোর গ্রাজুয়েশনের কথা শুনে সেখানে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। আর তখনই এই ক্লাসরুমে উপস্থিত হয় আমাদের ইনো এবং আমাদের সাকুরা, এবং তারা সেখানে ঝগড়া করতে করতে পৌঁছায়। নারুটো তাদেরকে দেখে অনেক খুশি হয়, প্লাস নারুটো এখানে সাকুরাকে হাইও জানায়। কিন্তু আমরা দেখতে পাই সাকুরা সেখানে নারুটোকে কোনো পাত্তা না দিয়ে তাকে ধাক্কা দিয়ে আমাদের সাসকের কাছে চলে যায়। পাশাপাশি সেখানে ইনোয়েও চলে যায়, এবং তারা দুজন সেখানে মারামারি করতে থাকে যে কে আগে সাসকের পাশে বসবে। আর তখনই আমরা দেখতে পাই এই ক্লাসরুমের সকল পরিস্থিতি একজন মানে মিরর বলের মাধ্যমে দেখতেছিল। আর এটা কেউ ছিল না, এটা ছিল আমাদের হোকাগে প্লাস আদার যে সকল নিনজা ছিল তারা বলতে থাকে, তো এটাই হচ্ছে সাসকে উচিহা, যে হলো ক্লাস টপার। আর এদিকে কাকাসি হাটাকে, যে কিনা আমাদের নারুটোকে দেখতেছিল আর বলতে থাকে, তো এটাই হচ্ছে নারুটো। আর এদিকে আমরা দেখতে পাই নারুটো, যে কিনা সাসকের সামনে চলে যায়। আর তখনই পিছন দিক থেকে আমাদের সাকুরা বলতে থাকে, ওই নারুটো তাড়াতাড়ি বেঞ্চের থেকে নিচে নাম। আর তখনই আমরা দেখতে পাই নারুটো এবং সাসকে দুজনকে ভালো করে দেখতে থাকে যে
যেখানে তারা দুজন একে অপরকে খুব ভালো করে দেখতেছিল। এবং তখনই একটা ছেলে পিছন থেকে এসে নারুটোকে ধাক্কা মারে এবং ওই ধাক্কার কারণে এখানে কি হয়ে যায় গাইস, ওটা আপনি সিনটা দেখেই বুঝতে পারতেছেন। আর এখানে তো সাকুরার মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে বলতে থাকে, আরে এটা কি করলি নারুটো? এবং এটা বলার সঙ্গে সঙ্গে সে এটাও এখানে বলতে থাকে যে নারুটোকে সে যে করেই হোক পিটিয়েই ছাড়বে। তার সঙ্গে ক্লাসের সকল মেয়েরা চলে আসে এবং নারুটোকে পিটানোর জন্য রেডি হয়ে যায়। এদিকে আমাদের হোকাগে বলতে থাকে নারুটো যে কিনা একের পর এক সমস্যা করে থাকে। এদিকে ইরুকা সেন্সি বলে, আজকে থেকে তোমরা নিনজা, আর এর জন্য তোমাদেরকে বিভিন্ন টিমে ভাগ করা হবে। প্রথমে আসে টিম 7, যেখানে থাকবে আমাদের নারুটো, সাকুরা অ্যান্ড সাসকে, এবং তোমরা তিনজন একটি স্কোয়াডে থাকবে। এবং তারপর এখানে আসে টিম 8, যেখানে থাকবে আমাদের হিনাটা, কিবা অ্যান্ড শিনো। এবং এখানে আমাদের হিনাটা প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে। হিনাটাও চিন্তা করে আমার তো নারুটো টিমে থাকা উচিত ছিল। আর তখনই সেখানে আমাদের যে সাকুরা ছিল সেই ইনোকে এখানে রাগ উঠাতে থাকে আর বলতে থাকে, ওই দেখছো আমি সাসকের টিমে। আর এমনই ভাবে সবারই টিম ভাগ করে দেওয়া হয়। ক্লাস শেষে নারুটো আমাদের সাকুরার সঙ্গে কথা বলার জন্য আসে, কিন্তু সাকুরা নারুটোকে বলতে থাকে, ওই নারুটো সবসময় আমার থেকে দূরে দূরে থাকবি, ঠিক আছে? আর তোর মতো আবর্জনার সঙ্গে এখানে কথা বলার টাইম নেই। এবং এটা বলে সাকুরা সেখান থেকে চলে যায়। আর নারুটো সেখানে মন খারাপ করে বসতে থাকে আর বলতে থাকে কি কারণে সাসকেকে সবাই পছন্দ করে। এবং সে তখনই সাসকেকে দেখতে পায় যে কিনা বসেছিল। তখনই তার মাথার মধ্যে দুষ্টু আইডিয়া চলে আসে এবং সে রুমের ভিতরে চলে যায় এবং মারামারি শুরু করে। এদিকে ইনোই বলতে থাকে, ওই নারুটো আজকে যদি এখানে সাসকের কিছু হয় আমি এখনই তোকে পিটিয়ে লাল বানিয়ে দিব। এবং তখনই আমরা দেখতে পাই রুমের ভিতরে অলরেডি নারুটোকে পিটানো হয়ে গেছে, তারপর সাসকে করেছে। শিকামারু বলতে থাকে, ওই ভাই সাহেব এত পাওয়ারফুল একজন স্টুডেন্ট, এজন্যই হয়তো বা সে ক্লাস টপার। আমার ইনোই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এটা আমি আগে থেকেই জানতাম, কারণ সাসকে কখনো নারুটোর হাতে মার খেতে পারে না। এইদিকে আমরা দেখতে পাই যে নারুটোর যে টিম ছিল টিম 7, তারা প্রস্তুতি নিচ্ছিল নিজেদের প্রথম শিক্ষকের দেখা পাওয়ার। তার যে সেন্সি ছিল কাকাশি হাটাকে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিম 7-এর, যেখানে নারুটো উপরে একটি ডাস্টার সেট করে রাখে যাতে কাকাশি যখন ভিতরে চলে আসবে তখন এটা তার মাথার উপর পড়ে যায়। সাসকে চিন্তা করে, আরে এই সকল বুদ্ধি কাজে আসবে না। তখনই আমরা দেখতে পাই যে নারুটোর বুদ্ধি সম্পূর্ণ এখানে কাজে মিলে যায়। আর তখনই নারুটো হাসতে থাকে, কিন্তু কাকাশি সেন্সি এখানে বেশি পরিমাণ গুরুত্ব না দিয়ে তাদেরকে নিয়ে বাইরে চলে যায় এবং নিজেদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য বলে, কাকাশি হাটাকে বলে, আমার নাম কাকাশি হাটাকে, আমার ভবিষ্যৎও নাই কিংবা আমার এখানে পাস্ট স্টোরি লাইফও নাই, সো এগুলো তোমার বাদ দাও এবং নিজেদেরকে ইন্ট্রোডিউস করো। নারুটো বলতে থাকে, আমি হলাম নারুটো উজুমাকি, আমি রামেন খেতে পছন্দ করি, তাছাড়া আমার ড্রিম হচ্ছে হোকাগে হওয়া। আর এইদিকে আমাদের সাকুরা বলতে থাকে, আমার নাম হচ্ছে সাকুরা এবং আমি যাকে পছন্দ করি সে হচ্ছে সাসকে। আর তখন আমাদের কাকাশি সেন্সি বলতে থাকে, আরে হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু তাহলে অপছন্দ কাকে করো? আর তখন আমাদের সাকুরা বলতে থাকে, অপছন্দ বেশি করি নারুটোকে। আর তখন নারুটো সেখানে কাঁদতে থাকে। আর তখন আমাদের কাকাশি হাটাকে বলতে থাকে, আরে ভাই এটা আমি কোন টিমের লিডার হইলাম? আর এখানে আমাদের সাসকে বলতে থাকে, আমি হলাম সাসকে উচিহা, আমার কাজ হচ্ছে উচিহা ক্ল্যানকে আগের দিকে নিয়ে যাওয়া এবং একজন মানুষকে খতম করা। নারুটো বলতে থাকে, আরে আমার ব্যাপারে বলতেছে না তো আবার? আর এদিকে আমার কাকাশি হাটাকে বলে, তো ঠিক আছে কালকে থেকে তোমার ট্রেনিং শুরু হবে, আর এটা খুবই হার্ড ট্রেনিং হবে, যেটা কিন্তু কেউ পাস করতে পারে নাই আজ পর্যন্ত, আমার কোনো স্টুডেন্টই ওই ট্রেনিংটা পাস করতে পারেনি। তারপর কাকাশি সেন্সি তাদেরকে পরবর্তী দিন সকাল 5টার দিকে তাদেরকে একটি জায়গার মধ্যে যাওয়ার জন্য বলে এবং তারা সেখানে পৌঁছে যায়, কিন্তু কাকাশি সেন্সি লেট করে চলে আসে। তাদেরকে বলতে থাকে, আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তো চলো শুরু করা যাক। এবং এটা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু বেল দেখায় আর বলতে থাকে, তোমাদেরকে আমার কাছ থেকে বেলটা নিতে হবে, কিন্তু তোমরা আছো 3জন, বেল আছে 2জন, তার মানে একজন ফেল হবে এটা নিশ্চিত। এবং তারপর আমাদের নারুটো কাকাশির উপরে হামলা করে দেয় এবং তখনই আমাদের কাকাশি সেন্সি একটি বই বের করে এবং সেটি পড়তে থাকে আর বলতে থাকে, তুমি হামলা করো সমস্যা নেই। আর নারুটো তখন কাকাশির উপরে হামলা করতে থাকে, কিন্তু সে কিচ্ছু করতে পারে না। তারপর সে এখানে নিনজা স্টার দিয়ে কাকাশির উপরে হামলা করে, কাকাশি সেটাকে আটকিয়ে দেয়। তারপর ইরুকা সেন্সি যেখানে হোকাগের কাছ থেকে জানতে পারে কাকাশির কাছে আজ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট এসেছিল তারা একজনও পাস করতে পারেনি। আর এদিকে আমরা দেখতে পাই নারুটোর অবস্থা খুবই খারাপ ছিল, সে একের পর এক হামলা করে। এদিকে সাকুরা সকল কিছু লুকিয়ে দেখছিল এবং নারুটোর মাল্টি শেডো ক্লোন জুৎসু দেখে কাকাশি, সাসকে সকলে অবাক হয় এবং এইভাবে ট্রেনিং চলতে থাকে, যেটা আমি স্কিপ করতেছি গাইস, এই পার্টটা না দেখলেও চলে। তো তারপর আমরা দেখতে পাই তাদের ট্রেনিং এখানে প্রায় খতম হয়ে যায়, যেখানে আমাদের সাসকে, আমাদের নারুটো প্লাস সাকুরা তারা 3জন মিলেও কাকাশি হাটাকে কিছু করতে পারে নাই, বেলটা নিতেই পারে নাই। এবং তারপর তাদের 3জনকে একটি জায়গায় রেডি করা হয়, যেখানে নারুটোকে বেঁধে রাখা হয়েছিল কারণ সে রুলস ব্রেক করেছে। কাকাশি সেন্সি বলতে থাকে, তোমাদেরকে আমি একাডেমি পাঠাবো না, তার মানে এই নয় যে তোমরা পাস করেছো, কারণ তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি, তোমরা কখনোই নিনজা হতে পারবে না। এই কথা শুনে সাসকে তার উপরে হামলা করে দেয়। কাকাশি সেন্সি খুবই সহজে তাকে হারিয়ে দেয়। এখানে সাকুরা চমকে যায়। আমাদের এখানে কাকাশি সেন্সি বলতে থাকে, তোমাদের টিম খুবই দুর্বল, কারণ তোমরা কখনোই টিম ওয়ার্ক করো না, তোমরা নিজেদের সঙ্গে এখানে ব্যাটল করতে থাকো।
যেখানে সাকুরা সবসময় সাসকের পিছনে পড়ে থাকে, আমাদের নারুটো যেখানে একাই আমাদের সঙ্গে লড়াই করেছিল বা কখনই তাকে সাপোর্ট দেও নাই। তাছাড়া আমরা যদি এখানে সাসকের কথা বলি, সে নিজেকে অনেক হিরো মনে করে, যার কারণে সে সাসকে কিংবা সাকুরা কাউকে এখানে সে হেল্প করতে চায়নি। আর এই কারণে তোমাদের টিম ওয়ার্কটা মোটেও ভালো হয় নাই। আর আমি তোমাদেরকে নিনজা ওয়ার্ল্ডে ছেড়ে দিতে পারি না, তো আবার মরার জন্য। তো তোমরা এখানে ডিসকোয়ালিফাই। কাকাশি সেন্সি যে কিনা সাসকের গলার উপর একটি কোনায় ধরে বলতে থাকে, নারুটোকে মেরে ফেলো সাকুরা, না হলে আমি সাসকেকে মেরে ফেলবো। আর তাকে বোঝাতে থাকে এটাই হলো রিয়েল ওয়ার্ক, এবং এখানে যে কোনো মিশনে শত্রুপক্ষ তোমার সঙ্গে এরকমই করতে পারে। আর এর জন্য আমি তোমাদের তিনজনকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, কিন্তু একটা এখানে কথা রয়েছে, তোমরা দুজন শুধু খাবার খেতে পারবে, নারুটোকে কখনো তোমরা খাবার দিবে না। আর এদিকে আমরা দেখতে পাই ইরুকা সেন্সি যে কিনা হোকাগেকে বলতেছিল, হোকাগে স্যারজি আসলে কাকাশি সেন্সি যে সকল স্টুডেন্টরা ছিল আজ পর্যন্ত তো একজনও পাস করতে পারে নাই, তো আপনার কি মনে হয় তারা তিনজন কি পাস করতে পারবে? হোকাগে এখানে কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই সাকুরা সাসকে খাবার খাচ্ছিল, আর নারুটো বলতে থাকে, আরে তোমরা খাও, সমস্যা নেই, আমি এক সপ্তাহ না খেয়ে থাকতে পারবো। আর তখনই তার পেটের ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করে। এখানে সাসকে সাকুরা ভালো করে বুঝতে পারে, এজন্য সাসকে তাকে খাবার দিয়ে দেয়। সাকুরা মানা করে আর বলতে পারে হয়তো আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দিবে, কিন্তু সাসকে বলে নারুটো যদি খাবার না খায় তাহলে সে দুর্বল হয়ে পড়বে, যার কারণে আমাদের টিম ওয়ার্ক হবে না। এবং এটা শুনে আমাদের সাকুরাও তাকে খাবার দিয়ে দেয়। কিন্তু নারুটো বলতে থাকে, কিন্তু এখানে তো আমার হাত বাঁধা রয়েছে, আমি কিভাবে খেতে পারি, তো তোমরা আমাকে খাইয়ে দাও। তারপর সাকুরা এখানে রাগান্বিত হওয়া সত্ত্বেও তাকে খাইয়ে দিতে থাকে। আর তখনই সেখানে চলে আসে আমাদের কাকাশি সেন্সি। আসার পর বলতে থাকে, ওই তোমরা এসব কি করতেছো, তোমরা আমি না বললাম ওকে খাবার দিও না? সাসকে বলতে থাকে, আপনি না বলেছিলেন যে টিম ওয়ার্ক করার জন্য, আর এই জন্যই আমরা তাকে খাবার দিয়েছি। এতে কাকাশি সেন্সি খুশি হয়ে যায় এবং তাদেরকে টেস্টে পাস করিয়ে দেয়। আর বলতে থাকে, তার সঙ্গে কাকাশি সেন্সি এটাও বলতে থাকে, সকল স্টুডেন্টরাই আমার এই সকল কথার মধ্যে ফেসে থাকে, যার কারণে তারা কখনই পাস করতে পারেনি। আর তোমরাই হলো প্রথম টিম যারা আমার এই টেস্টটাকে পাস করতে পেরেছো। যাও, কালকে থেকে আসল টেস্ট শুরু হবে। এখানে নারুটোকে সকালে একা রেখে চলে যায়। নারুটো বলতে থাকে, আমাকেও নিয়ে যাও। আর এদিকে আমরা দেখতে পাই যে টেস্ট শুরু হয়। সেখানে কাকাশি বলতে থাকে, তো একটি টার্গেট এদিকে যাচ্ছে, তাড়াতাড়ি তাকে ধরে ফেলো। আর তখনই নারুটো, সাসকে এন্ড সাকুরা তার তিনজন মিলে এই টার্গেটটিকে ক্যাচ করে ফেলে, এবং আমরা দেখতে পাই তারা মাত্র ছোট্ট একটি বিড়ালকে ধরে ফেলেছে। কাকাশি বলতে থাকে, তোমাদের মিশন কমপ্লিট। কিন্তু নারুটো সেখানে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ তাকে একজন নিনজা হওয়া সত্ত্বেও ছোট্ট মাত্র কাজ দেওয়া শুরু হচ্ছে। হোকাগের কাছে তারা চলে যায়। হোকাগে বলতে থাকে, তো টিম 7 তোমাদের পরবর্তী মিশন হলো 3 বছরের একটি বাচ্চাকে দেখাশোনা করা, একটি দোকানের দেখাশোনা করা, আর আরও অনেক কিছু আছে। নারুটো বলতে থাকে, এই সকল ফালতু কাজ আমরা করি না, আমরা নিনজা, আমাদেরকে কিছু ভয়ঙ্কর মিশন দেওয়া হোক। তখনই কাকাশি সেন্সি নারুটোর উপরে হামলা করে দেয় আর বলতে থাকে, তুমি চুপ করো। আর এখানে হোকাগে স্যার যে নারুটোকে বোঝাতে থাকে, যেখানে 5টা লেভেলের নিনজাদের উপরে র্যাঙ্ক করা হয়। প্রথম র্যাঙ্কে বলা হয় হোকাগে, তারপর বলা হয় এখানে জুনিন, তারপর বলা হয় চুনিন, তারপর বলা হয় এখানে গেনিন, এবং সর্বশেষ যে লেভেলটা আছে ওটা হলো একাডেমিক যে স্টুডেন্ট রয়েছে ওদেরকে বলা হয়। আর এই সকল র্যাঙ্কের উপর ভিত্তি করে তাদেরকে এখানে মিশন দেওয়া হয়। আর এখানে যারা নিনজা ছিল না, মানে নারুটো ইউনিভার্সে কিন্তু সবাই নিনজা নয়, এখানে নিনজা ছাড়া লোকও আছে। তারা এই সকল নিনজাদের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নিয়ে তাদেরকে টাকা দেয়, আর এই টাকার মাধ্যমেই এই সকল হোকাগের ভিলেজ প্লাস তাদের যে গড় রয়েছে এগুলো চলে থাকে, মানে তারা হাত খরচে টাকা পেয়ে থাকে আর কি। আর এখানে নারুটোরা তো মাত্রই শুরু করেছে, তার মানে তারা গেনিন লেভেলে রয়েছে। তারপর এখানে নারুটোর এই জিদ দেখে হোকাগে তাকে একটি সি র্যাঙ্ক মিশন দিয়ে দেয়, যেখানে তাদের কাজ ছিল একজন বিল্ডারকে, যে কোনো নিনজা ছিল না, তাকে একদম নিরাপত্তা দিয়ে তার ভিলেজে পৌঁছে দেওয়া। এখানে নারুটো বলতে থাকে, আরে এত সহজ মিশন। ওই ভিলেজার এখানে বলতে থাকে, ওই চুটকু মুটকুটা আবার কি? আর এখানে নারুটো বুঝতে পারে যে চুটকু মুটকু এখানে তাকেই বলা হয়েছে। আসলে ভিলেজার এখানে কোনোভাবেই ভরসা ছিল না যে তারা তিনজন মিলে তাকে তার বাসায় পৌঁছে দিবে, আর এর জন্যই হোকাগে তাদের তিনজনের সঙ্গে কাকাশি হাটাকেকেও এখন পাঠাতে চলেছে। তারপর তারা বাইরে চলে যায়, যেখানে বিল্ডার বরাবরের মতো নারুটোকে নিয়ে মজা করতে থাকে যে সে কিভাবে এখানে নিনজা হতে পারে। নারুটো বলতে থাকে, আমি একদিন এই ভিলেজের হোকাগে হয়ে দেখাবো। তারপর তারা মিশন সম্পূর্ণ করার জন্য সামনের দিকে যেতে থাকে, আর কাকাশি সেন্সি তাদের তিনজনকে ভালো করে বোঝাতে থাকে যে শিনোবি ওয়ারে, মানে সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র 5টা ভিলেজেই শিনোবি বা নিনজারা থাকে, আর বাকি সেই সকল ওয়ার্ল্ড রয়েছে সেই সকল ওয়ার্ল্ডে শুধুমাত্র নর্মাল মানুষেরাই বসবাস করে। আর এই 5টা ওয়ার্ল্ডের নাম হলো ল্যান্ড অফ ফায়ার, ল্যান্ড অফ ওয়াটার, ল্যান্ড অফ আর্থ অ্যান্ড ল্যান্ড অফ লাইটিং অ্যান্ড ল্যান্ড অফ আরেকটা নাম জানি কি গাইস, ওটা ভুলে গেছি, না ওটা বাদ দেন। আর এই ল্যান্ড অফ ফায়ারে আছে আমাদের হিডেন লিভ ভিলেজ, যেখানে আমাদের নারুটো, কাকাশি এরা বর্তমানে রয়েছে, মানে মাঝখানেরটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে সাইডে যে সকল ভিলেজগুলো রয়েছে এগুলোর নামগুলো আমি বলে রাখি, সেগুলো হলো সেন্ট, মিস্ট, ক্লাউড অ্যান্ড রক, মানে 4টা ভিলেজ রয়েছে। আর নারুটোদের ভিলেজ মিলে মোট 5টা ভিলেজ, যেখানে যে সকল হেড রয়েছে মানে ভিলেজের যেই লিডার তাদেরকে বলা হয় কাগে। বাট নারুটোর যে ভিলেজ রয়েছে এখানে যে কাগে আছে তাকে বলা হয় হোকাগে। এমনই ভাবে বাকি যে 4টা ভিলেজ রয়েছে তাদের লিডারকে বলা হয় রাইকাগে, কাজিকাগে, মিজুকাগে এন্ড আমাদের সাসিকাগে। সাকুরা বলতে থাকে, আরে তাহলে তো আমাদের ভিলেজের হোকাগে মানে ওই বুড়া দাদু সেই 5জন কাগের মধ্যে একজন, তার মানে সে অনেক বেশি শক্তিশালী।
কিন্তু আমার তো মনে হয় না। আর এখানে নারুটো হচ্ছে সেম কথাটা চিন্তা করে যে ওই বুড়া দাদু এত শক্তিশালী কিভাবে হতে পারে। আর এদিকে কাকাশি বলতে থাকে তোমরা লর্ড হোকাগের উপরে সন্দেহ করতেছো। তারপর তারা সামনের দিকে অগ্রসর হয়। আর এখন গাইস আপনাদেরকে ছোট্টখাটো একটা কথা বলে রাখি, এখন আমাদের নারুটোর ভিতরে জাবুজা আর্ক এখানে শুরু হতে যাচ্ছে। মানে তারা এই যে বিল্ডারটাকে সঙ্গে নিয়েছে না, তাকে একদম ভিলেজে পৌঁছানো পর্যন্ত তারা একটি ভিলেনের সঙ্গে ফাইট করবে। আর এখানে ভিলেন বললে ভুল হবে, যে কিনা শেষের দিক দিয়ে মানে হিরোর মতোই হয়ে যায়। অর্থাৎ এখানে টিম 7 ওই বিল্ডারকে সাকসেসফুলি ভাবে ওই ভিলেজে পৌঁছে দিয়ে আসবে। আর এইটুকুটা গাইস আমরা স্কিপ করলাম, মানে জাবুজা আর্ক আমরা স্কিপ করে ডাইরেক্টলি চুনিন এক্সামে চলে গেলাম। আর জাবুজা আর্কটা স্কিপ করলে মানে এতটা বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না, কারণ আমি যখন দেখেছিলাম নারুটো এনিমেটা তখন আমি জাবুজা আর্কটা ভুলেই স্কিপ করে ফেলেছিলাম, কিন্তু তার পরবর্তীতেও সেটা আমার মানে এনিমে দেখার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলেনি। তো এই জন্য আমি জাবুজা আর্কটাকে এখানে স্কিপ করতে যাচ্ছি। তারপর জাবুজা আর্কটা শেষ হওয়ার পর মানে বিল্ডারকে সাকসেসফুলি তার বাসায় পৌঁছানোর পর তারা পৌঁছে যায় আবার এখানে ভিলেজে আসার পরই তারা কিছু নিনজাদেরকে দেখতে পায় যারা এই ভিলেজের ছিল না। আসলে আমরা দেখতে পাই হোকাগে যে কিনা সকল মানে নিনজাদেরকে একসঙ্গে ডেকে বলতেছিল তো চুনিন এক্সাম শুরু করার সময় এসে পড়েছে। আর এদিকে সকলেই তার সঙ্গে এগ্রি হয়। আর গাইস এখানে নারুটোর সামনে যে ছেলেটা ছিল তার নাম ছিল এখানে গারা। আর গারা কিন্তু নারুটোর ভিলেজে ছিল না। একটু আগে গাইস আমি একটু বুঝে এসেছিলাম যে নারুটোর ভিলেজের পাশে কিন্তু 4টা আলাদা ভিলেজ রয়েছে যেখানে নিনজারা এক্সিস্ট করে। ওই 4টা ভিলেজ থেকে একটা ভিলেজের নাম হচ্ছে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ড, এবং সেখান থেকেই গারারা এই ভিলেজে চলে এসেছে। আর এখন শুধু গারা নয়, বাকি যে 3টা ভিলেজ রয়েছে সেখান থেকেও সকল নিনজারা চলে আসবে আমাদের এই হিডেন লিভ ভিলেজে, কারণ হিডেন লিভ ভিলেজে চুনিং এক্সাম শুরু হতে চলেছে। সাকুরা তাদেরকে বলে তোমরা কারো পারমিশন ছাড়া এই ভিলেজে এইভাবে ঢুকতে পারো না। আর তখনই টেমারি তাকে একটি আইডি কার্ড দেখায় আর বলতে থাকে তোমরা কি জানো না যে তোমাদের ভিলেজে খুবই দ্রুত চুনিং এক্সাম শুরু হতে চলেছে। আর নারুটো এখানে বলতে থাকে আরে ভাই চুনিং এক্সামটা আসলে কি। আর তখন আমাদের সাসকে গারাকে নিজের নাম জিজ্ঞাসা করে এবং সে নিজের নাম গারা বলে, আর তার সঙ্গে এটাও বলে সে হিডেন ইন দ্য স্যান্ডের একজন গেনিন। আর আমরা জানতে পারি চুনিন এক্সামের মাধ্যমে একজন গেনিন র্যাঙ্ক থেকে চুনিন র্যাঙ্কে যেতে পারবে। আর অন্যদিকে হোকাগে যে কিনা সকলকে বলতেছিল তো তোমরা তোমাদের স্টুডেন্টকে বাছাই করো। আর এদিকে কাকাশি সেন্সি যে কিনা নারুটো, সাসকে এন্ড সাকুরাকে বাছাই করে। অন্যদিকে কোরোনাই সেন্সি হিনাটা, কিবা এন্ড শিনোকে বাছাই করে। আর তখনই সেখানে ইরোকা সেন্সি বলতে থাকে তোমরা যাদেরকে বাছাই করলে এরা সবাই আমার স্টুডেন্ট ছিল, এরা কি এখনো চুনিন এক্সাম দিতে পারবে। আর তখন কাকাশি সেন্সি বলে তাদের উপরে ভরসা করো। আর ইরোকা সেন্সি বলে চুনিন এক্সাম কখনো সহজ নয়, এতে অনেকের জীবনও চলে যেতে পারে। আর এদিকে সকল স্টুডেন্টরা একসঙ্গে একত্র হচ্ছিল, যেখানে আমরা দেখতে পাই কাবুটো নামে একজন স্টুডেন্টকে যে কিনা এর আগেও 6বার এই জুনিন এক্সাম দিয়ে ফেলেছে, কিন্তু 6বারই সে ফেল করেছে। আর এইবারটা নিয়ে 7বার হতে চলেছে। এটা দেখে শিকামারু বলতে থাকে আরে ভাই এই সকল কি স্টুডেন্ট চলে এসেছে এখানে। আর এদিকে আমরা দেখতে পাই যেখানে কাবুটোর কাছে সকল স্টুডেন্টেরই এখানে ইনফরমেশন ছিল। আর তখনই সাসকে কাবুটোকে বলতে থাকে সে যেন রকলি এবং গারা তাদের এখানে ইনফরমেশনগুলো বের করে দেখায়। কাবুটো তখনই তাদের ইনফরমেশনগুলো বের করে আমরা দেখতে পাই রকলি যে কিনা তাইজুৎসুতে মাস্টার। আর অন্যদিকে এখানে যখন গারার কার্ডটা অ্যানালাইসিস করা হয় আমরা দেখতে পাই গারা যে কিনা ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডের একজন শিনোবি। আর এদিকে আমাদের রকলির কিন্তু টিমমেট ছিল নেজি এবং আমাদের টেনটেন। আর অন্যদিকে যে গারা ছিল তার এখানে যদি আমরা কথা বলি সে এখানে গেনিন হওয়া সত্ত্বেও বি র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছে, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। আর এদিকে কাবুটো চিন্তা করে মানতেই হবে এই স্টুডেন্টের ভিতরে কিছু না কিছু আছেই। এদিকে নারুটো চিন্তা করে তো তোমরা সবাই এখানে প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের সবাইকে হারাতে চলেছি আমি, এবং আমি হব এই ভিলেজের পরবর্তী হোকাগে। কিন্তু নারুটোর কথা এখানে কেউই মূল্যায়ন করে না। তখনই সেখানে কিছু গেনিন এবং জুনিন চলে আসে আর বলতে থাকে তো চুনিন একদম শুরু হতে চলেছে আর আমি হলাম তোমাদের এখানে এক্সামাইনার, মানে এখনকার জন্য তোমরা আমাকে শত্রুও বলতে পারো। তো চলো শুরু করা যাক। আর এই পার্টটি এখানেই শেষ হয়। আর পরবর্তী এপিসোড যদি আপলোড হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনের উপর শো করতেছে, আর যদি না হয়ে থাকে তাহলে আজকের ভিডিও লাইক এমটি কমপ্লিট করে দিন। লাস্ট এপিসোডে আমরা যতটুকু দেখেছিলাম যে চুনিন একদম শুরু হয়ে গিয়েছিল। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যেখানে সাসকে উচিহা চিন্তা করছিল ওরা আমাদেরকে নকল করতে কেন থামাতে চাচ্ছে। আর এখানে আশেপাশে এতগুলো নিনজা, 1 মিনিট, ওরা মোটেও চাচ্ছে না যে আমরা এখানে নকলটা না করি। ওরা আসলে এটাই চাচ্ছে যাতে আমরা তাদের সামনে আমাদের অ্যাবিলিটি ব্যবহার করে কিভাবে অন্যজনেরটা কপি করে লিখতে পারি। কিন্তু নারুটো কি করবে, আমাদের টিমে তো নারুটো রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই যে সকল নিনজারা ছিল তারা সকলেই সকলের অ্যাবিলিটি ব্যবহার করে অন্যজনের পেপার এখানে কপি করছিল, যেখানে সাকুরাও কপি করতেছিল। আর আমাদের শিনো যে কিনা তার ইনসেক্টের ব্যবহার করে অন্যজনের পেপার নিজে এখানে পড়ে নিচ্ছিল। নিয়েজি হিউকা যে কিনা একজনের শরীরের ভিতর থেকে তার যে পেপার ছিল সেটা সম্পূর্ণভাবে কপি করতেছিল। আমাদের সাসকে উচিহা যে কিনা তার শারিনগানের মাধ্যমে অন্যজনের পেপারটাকে কপি করছিল। এখানে নারুটোর কাছে কোনো প্রকার অ্যাবিলিটি ছিল না যেটার মাধ্যমে সে এখানে পেপারটা কপি করবে। এইদিকে জানানো হয় যে এক্সাম শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, কিন্তু নারুটো তো এখানে একটা আনসারও এখানে উল্লেখ করে নাই। এবং এখানে ফাইনালি ওই সময়টা চলে আসে যখন আমাদের ওই যে এক্সামিনার ছিল সে বলতে থাকে তো 10 নম্বর প্রশ্ন এখন চলে আসবে। 10 নম্বর প্রশ্নের জন্য তোমাদের হাতে অপশন আছে, তুমি কি ওটা আনসার করবে নাকি করবে না। সবাই বলতে থাকে এটা আবার কিরকম কোশ্চেন।
এখানে আমাদের ওই এক্সামিনার ভালো করে বোঝাতে থাকে, মনে করো যে তুমি 10 নম্বর কোশ্চেনটা আনসার করে ফেলেছো এবং তোমার আনসারটা ভুল হয়ে গিয়েছে, তাহলে তুমি আর কখনই এই চুনিন এক্সামে পার্টিসিপেট করতে পারবে না। আর এটা শুনে সকলে এখানে রেগে যেতে থাকে যে এই নিয়মটা আগে ছিল না। আর আমার এক্সামিনার বলতে থাকে এই নিয়মটা আমি নতুন বানিয়েছি, সো যেটাই হোক আর যারা আনসার করবে না তারা এখানে ফেল হবে, কিন্তু তোমরা পরবর্তী বছর পার্টিসিপেট করতে পারবে। আর এই কথা শুনে সাকুরা নারুটোর ব্যাপারে চিন্তা করে, কারণ একটা টিমের মধ্যে থেকে একজন যদি ফেল করে তাহলে সম্পূর্ণ টিমকে বাতিল করে দেওয়া হবে। এখানে নারুটো তার নিজের হাত তুলে নেয় আর বলতে থাকে আমি কখনই এখানে হার মানবো না এবং আমি এই ভিলেজের হোকাগে হয়ে ছাড়বো, আর এই সকল এক্সাম আমার সামনে এখানে কিছুই না। এবং এটা বলে নারুটো সেখানে আবার বসে পড়ে। নারুটোর কথা শুনে সকলে এখানে হসলা ফিরে পায় আর সবাই 10 নম্বর কোশ্চেন উত্তর দেওয়ার জন্য রেডি হয়। তখনই এক্সামিনার বলতে থাকে তো তোমাদের 10 নম্বর কোশ্চেনটা হলো তোমরা সকলে পাশ করে গিয়েছো। এবং এই কথা শুনে সেখানে যে উপস্থিত ছিল সকলেই এখানে খুবই অবাক ছিল, কারণ তারা মোটেও চিন্তা করেছিল না, এটা জাস্ট তাদের এখানে সেলফ টেস্ট ছিল। মানে এমন এক পরিস্থিতি আছে যখন নিনজাকে সঠিক ডিসিশন নিতে হয়। আর এদিকে আমরা দেখতে পাই পরবর্তী এক্সামিনার, যার নাম ছিল আঙ্কু সেন্সি, সে সেখানে চলে এসেছিল। পরীক্ষা শেষে ওই এক্সামিনার চিন্তা করে আজকে আমি এমন একজনকে পাশ করে দিয়েছি যে কিনা একটা প্রশ্নের উত্তর লেখে নাই। আর এদিকে আমরা দেখতে পাই আঙ্কু সেন্সি যে কিনা তাদেরকে একটি ফরেস্টের সামনে নিয়ে আসে আর বলতে থাকে এটা হচ্ছে ফরেস্ট অফ ডেড, আর তোমাদেরকে এটার ভিতরে যেতে হবে, কিন্তু এটার ভিতরে যাওয়ার আগে তোমাদেরকে একটি আর্গুমেন্টে সাইন করতে হবে, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই এখন মারা পড়বে। কিন্তু আমাদের নারুটো এখানে ভয় পায় না, আর এখানে সে আর্গুমেন্ট পেপারটা তাদের সকলকে দিয়ে দেয় আর বলতে থাকে এখানে তোমরা সকলে সিগনেচার করো। তারপর সকল ক্যান্ডিডেট সেখানে সিগনেচার করে ফেলে আর তাদেরকে জঙ্গলের ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হয় এবং তাদেরকে একটি স্পেশাল টাইপ স্কল দেওয়া হয়। ওই স্কলটিকে তাদেরকে উচ্চ স্থানে নিয়ে যেতে হবে। পাশাপাশি ওই এক্সামিনার তাদের সবার কাছ থেকে সিগনেচারও করিয়ে নেয় আর বলতে থাকে তো সকলে অ্যালার্ট থাকো, আবার এখানে সকলে ফেল হয়ে যায়ও না। এটা বলার সঙ্গে সঙ্গে সাসুকে, নারুটো সহ সকল স্টুডেন্টরাই সে জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলে। কিন্তু তারা সবাই যখন এখানে জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখনই যেটা তাদের এই এক্সামের কোনো পার্টও ছিল না, মানে উরুচিমারু যে একজন ভিলেন এই নারুটো অ্যানিমে, সে আমাদের নারুটো সাসুকের উপর হামলা করে দেয়। এইদিকে সে আমাদের সাকুরা এবং সাসুকের উপরে একটি পাওয়ারফুল গেনজুৎসু ব্যবহার করে এবং এই গেনজুৎসু ব্যবহারের কারণে সাকুরা এবং সাসুকে সেখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাদের এমনটা মনে হচ্ছিল যেন তারা এখনই মারা পড়বে। সাসুকে এবং সাকুরা প্রচন্ড কষ্টে সেই গেনজুৎসু থেকে তাদেরকে আজাদ করতে সক্ষম হয়, কিন্তু এর পরিণামে তাকে নিজের পায়ের উপর একটি কোনাই মারতে হয়। এদিকে নারুটো যাকে কিনে একটি সাপ খেয়ে ফেলেছিল এবং এই সাপটি কিন্তু উরুচিমারুরই টিমে ছিল। নারুটো এই পর্যন্ত আসার সকল স্মৃতিগুলোকে মনে রাখে, কিন্তু যখনই তার মাথায় সাসুকের চেহারা চলে আসে তখনই সে চিন্তা করে আমি এই মুহূর্তে মারা যেতে পারি না, আমাকে সাসুকের উপরে যেতে হবেই। এবং নারুটো সেখানে অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে এবং সেখান থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে এবং সেই সাপটিকেও হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে সাসুকে নিজের পায়ের উপর একটি কোণা মেরে ফেলেছিল এবং সে সাকুরাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু তখনই তাদের পিছন থেকে একটি সাপ চলে আসে এবং সে যখন তাদের উপরে হামলা করতেই আসবে তখনই তারা দুজন সেখান থেকে সরে যায় এবং আমাদের সাসুকে সেই সাপটির উপরে কিছু কোনায় নিক্ষেপ করে, কিন্তু এতে সেই সাপটির কিছুই হয় না। আর তখনই সেই সাপটির ভিতর থেকে চলে আসে উরুচিমারু এবং সে আসার পরই তার উপরে হামলা করে। আর এদিকে এক্সামিনারের কাছে খবর চলে এসেছিল যে এই জঙ্গলের মধ্যে অলরেডি উরুচিমারু চলে এসেছিল আর এই উরুচিমারু সকলকে মেরে ফেলবে, এজন্য সে কিছু স্পেশাল নিনজাদেরকে আনার জন্য অর্ডার করে। এদিকে উরুচিমারু যে কিনা সাসুকের উপরে কার্স মার্ক দিয়ে দিয়েছিল এবং উরুচিমারু সাসুকে বলতে থাকে তোমার উপর আমি এই কার্স মার্কটা দিয়েছি, আমি আমার কিছু চেলাকে পাঠাবো এবং এইবারের মতো আমি এখান থেকে চলে যাচ্ছি। আর উরুচিমারু সেখান থেকে চলে যায় ওই এক্সামিনারের কাছে। আমরা জানতে পারি এই এক্সামিনারও উরুচিমারুরই স্টুডেন্ট ছিল আর উরুচিমারু যে কিনা তার উপরে কার্স মার্কটা দিয়ে দিয়েছিল তা আবার অনেক বছর আগে। সেখানে সে আঙ্কুকে জানায় যে সে এখানে সাসুকের উপরও সেম কার্স মার্কটা দিয়ে দিয়েছে। এখানে আঙ্কু তাকে প্রশ্ন করে সে আবারও কেন কামব্যাক করেছে। এখানে উরুচিমারু বলতে থাকে যেটাই হোক চুনিন এক্সাম যাতে বন্ধ না হয়, আর যদি এইবার চুনিন এক্সাম বন্ধ হয় তাহলে সম্পূর্ণ ভিলেজকে আমি এখানে ধ্বংস করে ফেলবো। আর এইদিকে তার কাছে যখন স্পেশাল গেট নিনজারা চলে আসে তখনই আমাদের ওই এক্সামিনার তাদেরকে জানায় যে উরুচিমারু আবারও ফিরে এসেছে এবং এই খবরটা তাড়াতাড়ি হোকাগের কাছে পৌঁছাতে হবে। এখানে বাকি নিনজারা বলে তাহলে তো আমাদেরকে এই চুনিন এক্সামটা থামাতে হবে, কিন্তু আঙ্কু তাদেরকে বলতে থাকে আমরা যদি এমনটা করি তাহলে উরুচিমারু আমাদের ভিলেজের উপরে হামলা করে দিবে, তো তাড়াতাড়ি আমাদেরকে লর্ড হোকাগের কাছে খবরটা পৌঁছাতে হবে। এদিকে সকল নিনজারা মানে খুবই ভালোভাবে এই স্কলটি সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছানোর কাজ করছিল, যেখানে আমরা দেখতে পাই নারুটো সহ সবার টিমই স্কলটি নিয়ে সেই মানে মঞ্জিলে পৌঁছে যায় এবং যেখানে তাদেরকে পরবর্তী এক্সামের জন্য প্রস্তুত হওয়ার জন্য বলা হয়। এদিকে আঙ্কু যে কিনা হোকাগের কাছে পৌঁছে গিয়েছিল এবং তাকে উরুচিমারু সম্পর্কে সকল কিছু বলতে থাকে যে উরুচিমারু যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছিল তাহলে সে হঠাৎ করে কিভাবে আসতে পারে। আর এদিকে হোকাগে বলতে থাকে ওই দিক চিন্তা করার কোনো ব্যাপার নাই, উরুচিমারু আঙ্গুর উপরে কিচ্ছু করতে পারবে না, আমরা অলরেডি আমাদের চুনিন এক্সামটা কন্টিনিউ করি। এদিকে আমরা দেখতে পাই যারা পাস হয়ে গিয়েছিল তাদেরকে পরবর্তী এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য বলা হয়। এখানে সকল ক্যান্ডিডেটসরা ছিল যেখানে নারুটো, সাসুকে, হিনাটা প্লাস আমরা যতজনকে চিনি তারা সকলেই এখানে টেস্টটা পাস করে ফেলেছিল।
এখানে তাদেরকে বলা হয় তাদেরকে চুনিন এক্সামের ফাইনাল পার্টিতে ফাইট করার পূর্বে একে অপরের সঙ্গে ব্যাটেল লড়তে হবে, কারণ এতে তাদেরকে টেস্ট নেওয়া হবে। এখানে মাইট গাই যেখানে কাকাশিকে বলতেছিল যে তার টিমও এখানে পৌঁছে গিয়েছে, কিন্তু কাকাশি তার কোনো পাত্তাই দিচ্ছিল না, বলে কি তুমি কি কিছু বললে নাকি। এবং এই কথা শুনে মাইট গাই সেখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর মাইট গাই চিন্তা করে আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর এইদিকে আমরা দেখতে পাই হোকাকে যে কিনা তাদের সবাইকে প্রস্তুত হওয়ার জন্য বলছিল। আর বলা হয় এই আমাদের যে চুনিন এক্সাম রয়েছে এটা কিসের জন্য নেওয়া হচ্ছে, এই চুনিন এক্সামের মাধ্যমে যে 5টা আলাদা আলাদা নিনজা ভিলেজ রয়েছে ওই ভিলেজের শক্তির উপরে আন্দাজা নেওয়া হয়। যদিও এখানে আমার কিছু পরিমাণ ভিলেজে টিকে রয়েছে এবং এই ভিলেজের শক্তির উপরে আন্দাজা করেই তাদেরকে বেশি পরিমাণে মিশন দেওয়া হয়। আর কোন ভিলেজ কতটা বেশি শক্তিশালী এটা তাদের যে ছোট জেনারেশন রয়েছে, মানে ছোট র্যাঙ্ক, মানে চুনিং থেকেই বোঝা যায়। মানে গেনিনরা যত বেশি শক্তিশালী হবে তাদের পরবর্তী প্রজন্ম তত বেশি শক্তিশালী থাকবে। তো যেটাই হোক আমরা এখানে এসেছি এনিমিটা এনজয় করার জন্য, আর এখানে তাদের সবাইকে প্রস্তুত হওয়ার জন্য বলা হয়। আর তখনই আমরা দেখতে পাই যে হায়াতের নামে একজন নিনজা চলে আসে, আর নিনজা এসে তাদেরকে বলতে থাকে যে তাদের এই নিয়ম অনুসারে এখন কিন্তু তাদের চুনিং এক্সামের ফাইনাল স্টেজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হবে না, কারণ এই যে এক্সাম বর্তমানে হলো মানে জঙ্গলের মধ্যে এখানে বেশি পরিমাণে ক্যান্ডিডেটস টিকে রয়েছে, আর তাদেরকে এখন আরও কিছু পরিমাণ ক্যান্ডিডেটসকে এলিমিনেট করতে হবে, আর এই জন্য তাদেরকে একে অপরের সঙ্গে ব্যাটেল করতে হবে। এবং এই কথা শুনে সকল ক্যান্ডিডেটসরা বলতে থাকে আচ্ছা শুধু এই বছরে কি নতুন নতুন নিয়ম এড করা হইতেছে নাকি। হ্যাঁ, তো তাদের সবাইকে চুপ থাকার জন্য বলে আর বলতে থাকে তোমরা যারা হার মানতে চাও নিজেদের হাত উঁচু করতে পারো। এবং তখনই সাসকের কার্স মার্ক এখানে অ্যাক্টিভ হয়ে যায়, যেটা সে উরুচিমারুর কাছ থেকে পেয়েছিল। এবং তখনই সাকুরা তাকে এখানে সামলানোর চেষ্টা করে এবং সে সাকুরাকে এটাও বলে যাতে সে নারুটোকে এই ব্যাপারটা নিয়ে কিছুই না বলে। আর এদিকে আঙ্কু সেন্সি হোকাগেকে ভালো করে জানিয়ে দেয় যে সাসকের কার্স মার্ক অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যার কারণে এখন সাসকের যে সকল চাকরা এনার্জি রয়েছে এগুলোকে এখন শোষণ করে নেওয়া হচ্ছে। কিন্তু সাসকের পরও হার মানতে রাজি হয় না এবং সাকুরা তখন সাসকের পক্ষ থেকে হাত যখন উপরে তুলেই নিবে তখনই আমরা দেখতে পাই একজন স্টুডেন্ট যে কিনা নিজের হাত উপরে নিয়ে নিয়েছে এবং তার নাম ছিল এখানে কাবুটো যে কিনা এর আগেও 3বার পার্টিসিপেট করেছিল এবং সে প্রতিবারই মানে অর্ধেক জুনিয়র এক্সাম পার্টিসিপেট করার পর সে এখান থেকে চলে যায় এবং সে বলতে থাকে তো আমাদের প্ল্যান মতোই সবকিছু হচ্ছে। আর এইদিকে আমরা দেখতে পাই সাউন্ড ভিলেজের যে লিডার ছিল সে আর কেউ নয়, সে ওরচিমারু ছিল যে কিনা নিজের চেহারা পরিবর্তন করে এখানে চলে এসেছে। আর এইদিকে ফাইনালি 1 ভার্সেস 1 ম্যাচ শুরু হয়, যেখানে প্রথম ম্যাচ হচ্ছিল আমাদের সাসকের সঙ্গে সাউন্ড ভিলেজের একজন নিনজা, যে আমাদের সাসকের উপর শেরিকেন দিয়ে হামলা করে সাসকেও এখানে সেম হামলা করে। তারপর সাসকে তাকে একটি হামলার উপরে এখানে আটকিয়ে ফেলে, কিন্তু সেই নিনজাটি খুবই সহজে সাসকের উপরে হামলা করে নিজেকে ছাড়িয়ে নেয়। আর আমরা জানতে পারি ওই নিনজা যে কারোর চাকরা শোষণ করতে পারে, এই অনুযায়ী সে সাসকের চাকরা নিতে থাকে। সাসকে তখন তাকে আটকিয়ে ফেলে এবং তাকে পিছনের দিকে নিয়ে নেয়। এদিকে নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে কি হলো সাসকে, তুমি নাকি একজন উচিহা, আর উচিহা এইভাবে মার কেন খাইতেছে। আর এই কথা শুনে সাসকে এখানে মোটিভেটেড হয়ে যায় এবং সে রকলির একটি মুভ কপি করে তার উপরে এই মুভটি ইউজ করে। এই মুভটি দেখার পর সকলে এখানে অবাক ছিল, কারণ এটা সাসকের মুভ ছিল না, এটা ছিল রকলির মুভ। আর আমাদের শারিনগানের এমনই একটি পাওয়ার যেটার মাধ্যমে সে যে কারো মুভ কপি করতে পারে। আর সাসকে এখানে খুবই সহজে রকলির প্রত্যেকটা মুভ কপি করে তার পিছনে চলে যায়, কিন্তু তখনই সাসকের কার্স মার্ক আবার অ্যাক্টিভ হতে থাকে, কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হওয়ার আগেই সাসকে সেটাকে থামিয়ে ফেলে, যেটা দেখে আঙ্কু এখানে অবাক হয় যে সাসকে এটা কিভাবে করতে পারলো। তখনই সাসকে তাকে একটি ফাইনাল মুভ দিয়ে তাকে এখানেই নক আউট করে নেয় এবং ফাইনালি সাসকে উচিয়া এখানে জিতে যায়। এবং সে জিতে যাওয়ার পর আমাদের কাকাশি চলে যায় তার কাছে এবং এখানে সকলেই সাসকের জিতার খুশিতে উল্লাস করতে থাকে যে সাসকে খুবই সহজে তাকে হারিয়ে ফেললো এবং কাকাশি তাকে নিয়ে একটি জায়গায় যেতে থাকে। আর এখানে নারুটো সাকুরাকে বলে তো সাসকে কিছু হলো নাকি, কিন্তু আমাদের সাকুরা নারুটোকে কিছুই বলে না, কারণ আমাদের সাসকে কিন্তু তাকে না করেছিল যে সে যেন নারুটোকে কিছুই না বলে। এবং পরবর্তী ব্যাটেল যেটা হবে শিনো ভার্সেস জাকু, যার কিনা একটি হাত আগে থেকে ভাঙা ছিল, যেটা ওই জঙ্গলের মধ্যে যখন ফাইট হয়েছিল সাসকে তার ওই হাতটি ভেঙে দিয়েছিল। শিনো তাকে বলতে থাকে তুমি যদি আমার সঙ্গে ব্যাটেল না করতে পারো এটাই তোমার জন্য ভালো হবে, যে তোমার যেহেতু একটি হাত ভাঙা রয়েছে তুমি ম্যাচটা কুইট করে ফেলো। কিন্তু জাকু এখানে রাজি হয় না এবং সে তার সাউন্ড টেকনিক ব্যবহার করে শিনোর উপরে হামলা করতে থাকে, যেখানে আমরা জানি শিনোর যে মেইন টেকনিক সেটা হচ্ছে ইনসেক্ট, মানে আশেপাশে যে ইনসেক্টগুলো রয়েছে এগুলো সে এখানে কাবু করতে পারে এবং এটার মাধ্যমে সে তার সাউন্ড টেকনিকে হার মানিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে কাকাশি সাসকেকে নিয়ে গিয়েছিল, সে তার আশেপাশে কিছু হ্যান্ড সাইন এখানে বানিয়ে তাকে একটি সিলিং জুৎসুর মধ্যে ফেলে দেয় এবং খুবই সহজে কাকাশি আমাদের উরুচিমারুর যে সিলিং জুৎসুটা ছিল না, মানে যেখানে উরুচিমারুর কার্স মার্ক ছিল সেটাকে কিছুক্ষণের জন্য সিল করে দেয়। আর তখনই সেখানে এন্ট্রি নিয়ে নেয় আমাদের উরুচিমারু আর বলতে থাকে কাকাশি তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এর আগের বার যখন দেখেছিলাম তোমার কাছে তো কোনো প্রকার শারিনগান ছিল না। আর এখানে কাকাশি ভালো করেই বুঝতে পারে যে উরুচিমারু সাসকের শারিনগানের পিছনে পড়ে রয়েছে। এখানে কাকাশি বলতে থাকে তো তুমি সাসকের শারিনগান নিতে চাও, আমি তোমাকে মোটেও এটা নিতে দিব না। এখানে উরুচিমারু বলতে থাকে
তো অনেক শক্তিশালী হয়ে গিয়েছো, বাট আমার সঙ্গে কি তুমি এখন ব্যাটেল করতে চাও নাকি? এখানে কাকাশি তখন তার লাইটিং ব্লেড জুটসু এখানে ওপেন করে ফেলে এবং বলতে থাকে, যদি তুমি 3 লেজেন্ডারি শানিনের মধ্যে একজন, মানে আমার থেকেও বেশি শক্তিশালী, বাট আমি তোমাকে এখন সাসকের উপরে হামলা করতে দিব না। এবং তখনই উড়ুচমারু বলতে থাকে, আরে এমনটা আমি করবো কি জন্য? আমি কি এখানে পাগলা নাকি? আমি সাসকের কাছে নয়, বরং সাসকে আমার কাছে শক্তির জন্য চলে আসবে। এদিকে আমরা দেখতে পাই জাকু, যার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, এবং শিনো তার ইনসেক্ট ব্যবহার করে তার এই অবস্থা করেছে। পরবর্তী ম্যাচ হয় কানকুরোর সঙ্গে আরেকটি নিনজা, যেখানে কানকুরো পাপের টেকনিক ব্যবহার করে আর ওই নিনজা রবারের মতো টেকনিক ব্যবহার করে। যেখানে আমরা প্রথমেই দেখতে পাই ওই নিনজাটি কানকুরোর উপরে হামলা করে দেয় এবং তার সম্পূর্ণ শরীরকে খুবই সহজে আটকিয়ে ফেলে এবং কানকুরোকে বলতে থাকে, আর মেনে নাও, নাহলে তোমাকে মেরে ফেলবো। এবং তখনই সে আমাদের কানকুরোর যে গার্ড ছিল সেটাকে মটকে ফেলে এবং সেটার আওয়াজ সেখানে উপস্থিত সকলেই শুনতে পায়। কিন্তু আমরা দেখতে পাই সে যার গার মটকেছে সেটা কানকুরো ছিল না, বরং তারই একটি পাপেট ছিল। কানকুরো তখন তার পাপেট ব্যবহার করে তাকে আটকিয়ে ফেলে এবং তাকে যখন প্রেশার প্রয়োগ করতে থাকে তখনই সেই নিনজাটি হার মেনে নেয়। আর এটা দেখে নারুটো বলতে থাকে, আরে এটা কতটা বোরিং ম্যাচ ছিল, তো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। কাকাশি সেন্সি ওরা কতটা বেশি অদ্ভুত। কাকাশি তখন বলতে থাকে, হ্যাঁ নারুটো, তুমি তাদের থেকেও বেশি অদ্ভুত। আর তখন সে সাকুরাকে বলতে থাকে, তো সাকুরা এখন তোমার পালা। আর আমরা দেখতে পাই সাকুরার সঙ্গে ইনোর ম্যাচ চলে এসেছে, যেখানে তারা কিন্তু দুজন আগে থেকে শত্রু। কিন্তু আমরা এটাও জানিয়ে রাখি, এরা দুজন কিন্তু ছোটবেলায় খুবই ভালো বন্ধু ছিল এবং তারা এখানে ব্যাটেল লড়তে থাকে, যেখানে তারা দুজন সমানে সমানে ছিল। আর ইনোর কাছে রয়েছে মাইন্ড ট্রান্সফার টেকনিক, যেটা ব্যবহার করে সে যে কারোর মাইন্ডে যুক্তে পারে। তখনই তাদের শৈশবের কথা মনে পড়ে এবং তারা দুজন তাদের সর্বোচ্চ লিমিটটুকু এখানে পুশ করে। আর এখানে তাদের ফাইটে তেমন কিছু ছিল না, যেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি ডাইরেক্টলি এখানে ফলাফলটা বলে দিই। এখানে সাকুরা এবং ইনো তাদের সর্বোচ্চ লিমিটটুকু ব্যবহার করে, যার কারণে এখানে সাকুরা এবং ইনো তারা দুজনই এখানে হার মেনে নেয় এবং হার মানার পরও তারা দুজন এখানে প্রচন্ড পরিমাণে খুশি ছিল। এবং লড়াইয়ের পর তাদের যখন হুঁশ ফিরে আসে তখন তারা দুজন আবার এখানে ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু তখনই তারা আবারও ঝগড়া করতে থাকে সাসকেকে নিয়ে। তো এখানে তার পরবর্তী ম্যাচ হয় টেন এবং টেমারির মধ্যে, যেখানে গাইস আমি শুধু উইনারকে এটা বলে রাখি, কারণ এখানে তেমন কিছু হবে না। সো টেন এবং টেমারি এখানে ভালোই পরিমাণে এখানে ফাইট করে, যেটা অনেক বেশি এখানে লং লাস্টিং ছিল। কিন্তু ফাইনালি এখানে টেন হার মেনে নেয় এবং টেমারি, যার হাতে এই পাখাটা রয়েছে, সে এখানে ম্যাচটা উইন লাভ করে। এবং তারপর এখানে ম্যাচ হয় আমাদের শিকামারুর সঙ্গে আরেকটি নিনজা, যেখানে শিকামারুর আইকিউ সম্পর্কে আপনারা সামনে জানতে পারবেন। এবং শিকামারু খুবই সহজে ওই নিনজাটিকে এখানে হারিয়ে দেয় এবং শিকামারু সেই নিনজাটিকে হারানোর পর আমাদের পরবর্তী ম্যাচ এখানে চলে আসে নারুটো ভার্সেস কিবা, যে কিনা মেইন বিস্ট ফর্ম ব্যবহার করে, মানে তার সঙ্গে একটা কুকুর থাকে সব সময়। এখানে নারুটো এবং কিবার ম্যাচ দেখে কিবা তো প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ একজন লুজারের সঙ্গে তার ম্যাচ হয়েছে। নারুটো বলতে থাকে, তো সময় চলে এসেছে। আর এখানে নারুটো এবং কিবা মুখোমুখি হচ্ছিল, যেখানে কিবা প্রচন্ড খুশি ছিল। এখানে নারুটো বলতে থাকে, আরে তোর সঙ্গে এই কুকুরটা আবার কে? আর এখানে সে বলতে থাকে, কুকুর ইউজ করা এলাও, কারণ এটা আমার নিনজারি টেকনিক। আর তখন নারুটো বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, পরবর্তীবার আমার লোকে ডাইনোসর নিয়ে আমো আমি। আর গাইস, ভিডিওটা আমি আর বেশি বড় বানাইতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও যদি আপলোড হয়ে থাকে অবশ্যই আপনি স্ক্রিনের উপর শো করতেছে। তো এখানে ম্যাচের শুরুতেই কিবা নারুটোর উপরে তার ফুল স্পিডে হামলা করে দেয়, যেখানে আমরা দেখতে পাই নারুটো এখানে খুবই বাজেভাবে আহত হয়ে যায় এবং সে পিছনে দেয়ালে গিয়ে পড়ে। যে হামলাটা দেখার পর সকলেই অবাক ছিল, কারণ এটা খুবই পাওয়ারফুল একটি হামলা ছিল। তারপর কিবা সেখানে একটি স্মোক বোম ফেলে দেয় এবং সেই স্মোক বোমের কারণে নারুটো তার আশেপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। এবং কিবা তখন তার যে পেট ছিল, মানে আকামারু, তার সঙ্গে মিলে নারুটোর উপরে কন্টিনিউসলি হামলা করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই নারুটোর প্রচণ্ড পরিমাণে এখানে মুশকিল হচ্ছিল। আর তখনই কিবা দেখতে পাই যে তার যে ডগ ছিল, মানে আকামারু, সে কিবার হাতে এখানে কামড় বসিয়ে দিয়েছে, যেটা আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কোনোভাবেই আকামারু হতে পারে না, বরং এটা ছিল নারুটো, যে কিনা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করেছে। এবং নারুটোর একটি শ্যাডো ক্লোন ওই আকামারুকে এখানে ধরেছিল, মানে নারুটো এখানে শ্যাডো ক্লোন টেকনিক এবং ট্রান্সফরমেশন জুৎসু এখানে একসঙ্গে ব্যবহার করেছে। তারপর এখানে কিবা এবং আকামারু একটি স্পেশাল টাইপ পিল এখানে খেয়ে ফেলে এবং যার কারণে এখানে আকামারুর ভিতরে 20 টাইপ শক্তি চলে আসে এবং সে আমাদের কিবার পিছনে গিয়ে তারা দুজন এখানে ক্লোন বানিয়ে ফেলে, যাকে বলা হয় মেন বিস্ট ক্লোন টেকনিক। এবং তারা দুজন মিলে একসঙ্গে নারুটোর উপরে হামলা করে দেয়। নারুটো সেখান থেকে বেঁচে যায়। আর এখানে কিবা অ্যান্ড আকামারু একসঙ্গে নারুটোর উপরে হামলা করে এবং এই হামলা থেকে বাঁচা নারুটোর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে নারুটো সেখানে কন্টিনিউয়াসলি মার খেতে থাকে। আর নারুটোর এই অবস্থা দেখে সকলে এখানে ভেবেই নিচ্ছিল যে নারুটো এখানে প্রায় হারই মেনে নেবে, কিন্তু নারুটো তো এখানে হার মানার কোনো পাত্রই ছিল না।
নারুটো এখানে আবারও দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে হিনাটা এখানে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। কিবা তখন সেখানে স্মোক বুম অ্যাপ্লাই করে এবং কিবা সেটার উপরে কন্টিনিউসলি তার টেকনিকটি ব্যবহার করতে থাকে এবং আমরা দেখতে পাই সেখানে নারুটো তার এখানে যে ব্রেন ছিল সেটা খাটিয়ে ফেলেছে। সেখান থেকে যখন স্মোকটি চলে যায় সেখানে 3জন কিবা ছিল, একজন ছিল আমাদের নারুটো আর বাকি 2জন ছিল আকামারু অ্যান্ড কিবা। কিবার এখানে একটি স্পেশাল টাইপ পাওয়ার ছিল, সে যে কারোর যে গ্রান রয়েছে এটা অনুভব করতে পারতো। এজন্য কিবা সেখানে খুবই সহজে বুঝে যায় যে আসল নারুটো কোনটা, আর এটা বুঝেই সে তার উপরে একটি পাঞ্চ মারে। আর কিবা যখন সে আসল নারুটোর উপরে খুবই শক্তিশালী একটি পাঞ্চ মারে তখন আমরা দেখতে পাই এটা নারুটো নয়, বরং তার যে ডগ ছিল মানে কাবেমারু নাকি। আর এটা দেখার পর কিবা নিজের উপরই এখানে সন্দেহ করতে থাকে এবং সে অন্য যে একজন ছিল তাকে ঘুষি মারে, কিন্তু সেটাও ছিল কাবেমারু। তাহলে এখানে নারুটো কোথায় থেকে আসলো? আর আমরা এখানে বুঝতে পারি কিবা প্রথমবার যাকে পাঁচ মেরেছিল সেটা কাবেমারু ছিল না, বরং নারুটোই ছিল। নারুটো সেখানে ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে কাবেমারুতে এখানে রূপান্তর হয়ে গিয়েছিল, আর যার কারণে কিবা এখানে এটা বুঝতে না পেরেই তার নিজের পেটের উপরে হামলা করে দিয়েছে। নারুটো তখন তার যে জুৎসু ছিল সেখান থেকে বেরিয়ে আসে, তাকে বলতে থাকে এখন আমি আমার সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করব। আর তখনই এখানে আমাদের কিবা বলতে থাকে হ্যাঁ বুঝে ফেলেছি, কিন্তু তুমি এটা তখনই তো ব্যবহার করতে পারবে না যখন তোমাকে ব্যবহার করতে দিব। আর এটা বলে সে নারুটোর উপরে হামলা করতে থাকে। নারুটো তখন তার টেকনিকটি ব্যবহার করার সুযোগ পায় না, আর তখনই কিবা নারুটোর উপরে আরো দ্রুত গতিতে হামলা করতে চলে আসে। আর তখনই নারুটো কিবার উপরে দুর্গন্ধযুক্ত বাতাস দিয়ে হামলা করে এবং আমরা তো জানি কিবার কিন্তু নাকের যে শক্তি রয়েছে এটা কিন্তু অনেক গুণ বেশি শক্তিশালী, আর এই কারণে সেখানে এটা কিবার উপরে প্রচন্ড পরিমাণে ইফেক্টিভ হয়। আর কিবা সেখানে প্রায় হারই মেনে নিচ্ছিল, কারণ সেটা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত ছিল। আর তখনই এইটার সুযোগ নিয়ে নারুটো নিজের অনেকগুলো শেডো ক্লোন বানিয়ে ফেলে, আর ফাইনালি এখানে প্রত্যেকটা ক্লোন মিলে কিবার উপরে কন্টিনিউসলি হামলা করতে থাকে। আর এখানে রেজাল্ট কি হবে সেটা হয়তো বা অনুমান করতে পেরেছেন। এখানে কিবা হার মেনে নেয় আর এখানে বিজয়ী হয়ে যায় আমাদের নারুটো উজুমাকি। সো নারুটোকে এখানে জিততে দেখে এখানে কেউ এখানে অবাক হয় না, জাস্ট আমার কিছু নিনজা বাদ দিয়ে, কারণ নারুটো এখানে সম্পূর্ণ নিজের দমে এখানে উইন লাভ করেছে। তো যেটাই হোক আমরা এখন পরবর্তী ম্যাচে যাব। ম্যাচ শেষ হওয়ার পর হিনাটা নারুটোকে এখানে অভিনন্দন জানায়, তখনই করোনাই সেন্সি বলতে থাকে এখন তোমার ম্যাচ হিনাটা। আর তখনই কিবার কাছে চলে যায় আমাদের হিনাটা এবং কিবাকে একটি স্পেশাল টাইপ মেডিসিন দিতে থাকে। কিবা তখন বলতে থাকে তুমি এখন নিজের জন্য চিন্তা করো, কারণ তোমার ম্যাচ যদি এখানে ভুলবশত ওই স্যান্ড ভিলেজের গারা অথবা আমাদের হিডেন লিভ ভিলেজের ওই নেজির সঙ্গে হয়ে যায় তাহলে তোমার এখানেই হয়তো বা খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ তারা প্রচণ্ড নির্দয়। আর আমরা এখানে দেখতে পাই এমনটাই হয়ে যায়, যেখানে আমাদের নেজি হিউগার সঙ্গে ব্যাটেল হবে হিনাটা হিউগা। আর এদের নাম দেখে আমরা বুঝতে পারি এরা দুজন একই ক্লেনের, আর এখানে তারা দুজন দাঁড়িয়েছিল। নেজি বলতে থাকে আমি কখনো চিন্তা করি নাই আমাকে তোমাকে হারাতে হবে। এখানে হিনাটা বলতে থাকে তো এখানে ব্যাটেল আমরা শুরু করি। আর তখন আমাদের নারুটো বলতে থাকে কাকাশি সেন্সি তারা কি ভাই বোন নাকি? আর কাকাশি সেন্সি বলতে থাকে তারা দুজন একই ক্লেন থেকে বিলং করে, ওই ক্লেনের নাম হচ্ছে হিয়োগা, এবং তারা দুজন এখানে আপনারা এক কথায় আত্মীয় বলতে পারেন, মানে চাচাতো ভাই বোন বলতে পারেন এদের দুজনকে। আর এরা আজকে চুনিন এক্সামে ব্যাটেল লড়বে। আর আমরা এখানে জানতে পারি যে হিনাটা যে কিনা হিয়োগা ক্লেনের সবচেয়ে দুর্বল নিনজা। এখানে নিনজা বললে ভুল হবে, কারণ চুনিন এক্সাম পাস করতে পারলে নিনজা এখানে বলা হয়। এখানে নেজি হিয়োগা হিনাটাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন গিভ আপ করে দেওয়া উচিত, কারণ এই ম্যাচটা হলে সে কোনো রকম তার উপরে দয়া মায়া দেখাবে না। কিন্তু হিনাটা এখানে নারুটোর কথা এখানে মনে করে এখানে হার মানতে রাজি হয় না। তখনই এখানে আমাদের নেজি হিয়োগা আরও প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আমরা এখানে আরও জানতে পারি হিনাটার যে ছোট বোন রয়েছে যার নাম হানাবি হিয়োগা, সেও তার থেকে বেশি শক্তিশালী, মানে হিনাটার থেকে বেশি শক্তিশালী। আর তখনই নারুটো সেখানে চিল্লিয়ে বলতে থাকে হিনাটা তার কথায় তুমি এখানে কান দিও না, বরং তুমি তোমার নিজের স্টাইলে ব্যাটেল করতে থাকো। এবং নারুটোর কাছ থেকে এই কথা শুনে হিনাটা এখানে মোটিভেটেড হয়ে যায়। আর তখনই আমরা হিনাটাকে দেখতে পাই যে কিনা ব্যাটেল স্টাইলে চলে এসেছিল, সে তার বিয়াকু গান অ্যাক্টিভ করে। আর এখানে নেজির কাছেও বিয়াকু গান ছিল। আর এখন আমরা বিয়াকু গান সম্পর্কে একটু জানবো, যেখানে নারুটো কাকাশি সেন্সিকে কোশ্চেন করে এবং তাদের এই ব্যাটেল স্টাইলটা সম্পর্কে কোশ্চেন করে। আর আমরা জানতে পারি শুধু হিয়োগা ক্লেনের মানুষটাই এই বিয়াকু গানটি পারফর্ম করতে পারে। বিয়াকু গান যেটা শারিন গানের মতো একটি টেকনিক, আর হিয়োগা ক্লেনের যে সকল মানে শিনোবি রয়েছে তারা তাইজুৎসু তাই ব্যবহার করে, কিন্তু ওইটা রকলির মতো না, মানে তারা একটি স্পেশাল টাইপ তাইজুৎসু ব্যবহার করে যেটার মাধ্যমে তার অপোনেন্টের যে চাকরা ফ্লো রয়েছে এটাকে আটকিয়ে ফেলে, মানে চাকরা পয়েন্টে হামলা করে। এবং তারা বিয়াকু গানের মাধ্যমে তার অপোনেন্টের শরীরের ভিতরে কতটুকু পরিমাণে চাকরা রিজার্ভ আছে ওটাও দেখতে পারে। এখানে তাদের ব্যাটেল শুরু হয়, যেখানে সকলে তাদের ব্যাটেলকে এনজয় করছিল, কিন্তু ব্যাটেলের এক পর্যায়ে আমরা দেখতে পাই যেখানে আমাদের হিনাটা তার মুখ থেকে এখানে রক্ত পড়ছিল। হিনাটাকে তার লিমিটে দেখে কুরোনাই সেন্সি এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়। তখনই নেজি তার উপরে ভয়ঙ্কর একটি হামলা করে বসে, যার কারণে হিনাটা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই আমার হায়াতে যখন তাকে বিজয় ঘোষণা করবে তখনই হিনাটা দাঁড়িয়ে পড়ে, এবং হিনাটার এই পরিমাণ জেদ দেখে আমাদের নেজি এখানে রেগে যায় এবং হিনাটাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকে। এবং তখনই আমরা দেখতে পাই নেজিকে
এখানে আটকানোর জন্য হায়াতে, কাকাশি সেন্সি, মাইট গাই অ্যান্ড কোরোনাই সেন্সি তারা চারজনই এখানে চলে আসে এবং যার কারণে এখানে হিনাটা বেঁচে যায়। এবং ম্যাচ শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যেখানে হিনাটার কাছে সকলে চলে এসেছিল। হিনাটা এখানে তার সর্বোচ্চ লিমিট পুশ করেছিল শুধুমাত্র নারুটোর মোটিভেশনের কারণে। আর এটা কী কারণে গাইস, এটা আপনার সামনে গিয়ে বুঝতে পারবেন। তো যেটাই হোক, আমি আর এখানে কিছু বললাম না। এখানে আমাদের নারুটো এখানে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে নেজি হিউগাকে এই চুনিন এক্সামে হারিয়ে ছাড়বে। তারপর এখানে সকলে পরবর্তী ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এখানে আমরা দেখতে পাই গারা যে কিনা ভয়ঙ্কর রূপে চলে এসেছে। আর এদিকে কানকুরো যে কিনা নারুটোর কাছে গিয়ে বলতে থাকে, ওই নারুটো, ওই নেজির ব্যাপারে কি তুমি আমাকে কিছু ইনফরমেশন দিতে পারবে? এখানে নারুটো বলতে থাকে, নেজি যাকে কিনা আমি চুনিন এক্সামে হারাবো তখন তুমি দেখে নিও। আর এখানে আমরা দেখতে পাই পরবর্তী ম্যাচ অ্যানাউন্স করার আগেই গারা নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর পরবর্তী ম্যাচ হয় গারা ভার্সেস রকলি। আর রকলি যে কিনা তাইজুৎসু ব্যবহার করে, আর রকলি কিন্তু মাইট গাইয়ের স্টুডেন্ট। আর এখানে রকলিও পৌঁছে যায় ব্যাটল গ্রাউন্ডে, যেখানে আমরা দেখতে পাই গারা যার আশেপাশে স্যান্ড ছিল। আর এখানে রকলি তাইজুৎসু ব্যবহার করে তার উপরে হামলা করে, কিন্তু গারার আশেপাশে যে সকল স্যান্ডগুলো ছিল এইগুলোর কারণে রকলি তার উপরে কোনো প্রকার হামলা করতে পারছিল না। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে গারা যেন একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার যে সকল স্যান্ডগুলো ছিল এগুলো নিজে নিজেই গারাকে প্রোটেক্ট করতেছিল। তখন রকলি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার উপরে হামলা করে, কিন্তু একটি হামলাও গারাকে টাচ করতে পারে না। এবং তারপর এখানে রকলি অন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। সে তখন গারার উপরে আরও বিভিন্ন অ্যাঙ্গেলে হামলা করতে থাকে, কিন্তু প্রতিবার এখানে সেম জিনিসটা হয়। রকলি বরঞ্চ এখানে গারাকে কোনো প্রকার স্কেচই লাগাতে পারে নাই। আর এখানে কিন্তু রকলির প্রায় এনার্জি শেষ হয়ে যাচ্ছিল। আর তখনই আমাদের মাইট গাই যে কিনা রকলিকে একটি ইশারা দেয়। আর এখানে আমরা জানতে পারি রকলি নিনজুৎসু কিংবা গেনজুৎসু এগুলো ব্যবহার করতে পারে না, যার কারণে মাইট গাই তাকে তাইজুৎসু এখানে শিক্ষা দিয়েছে। আর তখন মাইট গাই আমাদের রকলিকে বলতে থাকে, তো রকলি এখন তুমি তোমার ওই স্পেশাল টেকনিকটি ব্যবহার করতে পারো। এখানে রকলি বলতে থাকে, কি সত্যি? আর তখনই আমরা দেখতে পাই রকলির পায়ের মধ্যে কিছু হেভি ওজন লাগানো রয়েছে, যেগুলো প্রায় কয়েকশো টন হবে। এবং রকলি তখন ওইগুলোকে নিজের পায়ের মধ্যে থেকে সারিয়ে নেয়, যার কারণে আমরা নিচে কি একটা অবস্থা হয় এটা দেখতেই পারতেছি। এখানে এত হেভি ওয়েট দেখে সকলেই অবাক ছিল। আর তখন রকলি তার ফাইনাল ফর্মে চলে আসে, সে সাউন্ডের থেকেও বেশি স্পিডে গারার উপরে হামলা করতে থাকে। এবং এইবার গারার যেই সকল স্যান্ডগুলো ছিল এগুলো রকলির হামলাগুলোকে ব্লক করতে পারছিল না। এবং এইবার আমাদের রকলি অনেক কষ্ট করার পর গারার মুখের মধ্যে ফাইনালি একটি পাঞ্চ করতে সাকসেস হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই গারার মুখের মধ্যে স্যান্ড লাগিয়েছিল, মানে সে তার সম্পূর্ণ শরীরকে স্যান্ড ব্যবহার করে কভার করে রেখেছে, যার কারণে হয়তোবা গারার শরীরে আজ পর্যন্ত কেউই হামলা করতে পারে নাই। আর তখনই আমাদের রকলি আরও কিছু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে রকলি এতক্ষণে তার অনেকগুলো চাকরা এনার্জি ব্যবহার করে ফেলেছে, যার কারণে রকলি এখানে প্রায় দুর্বল হয়ে যাচ্ছিল। আর এদিকে গারা কিন্তু প্রায় এক জায়গায় দাঁড়িয়েছিল, সো গারার এখানে প্রায় ফুল এনার্জি রয়েছে। তখন রকলি গারার উপরে একটি লাথি মারে এবং তাকে উপরে গিয়ে তাকে সম্পূর্ণ সুতা দিয়ে পেঁচিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু এই হামলার কারণেও আমাদের গারার তেমনটাই কিছু হয় না এবং গারাকে তার যে স্যান্ড ছিল সেগুলো এখানে বাঁচিয়ে ফেলে। আর তখনই গারা এখানে প্রথমবারের মতো রকলির উপরে হামলা করে, আর তখন আমাদের রকলি সেটাকে ডজ করতে পারে না। আমাদের যে সাকুরা ছিল সে মাইট গাইকে বলতে থাকে, রকলি তো খুবই সহজে সেটাকে ডজ করার কথা, তাহলে সে এখান থেকে মুভমেন্ট করে নাই কেন? আর তখনই মাইট গাই বলতে থাকে, তাইজুৎসু একটি পার্টিকুলার টেকনিক, এটা যখন আমাদের ইউজার ব্যবহার করে তখন তার ভিতরে এনার্জি কমতে থাকে, এমনকি তার শরীরেও ব্যথা হতে থাকে। আর তখন আমরা রকলির ছোটবেলার সিন দেখতে পাই, রকলি কখনো নিনজুৎসু কিংবা গেনজুৎসু ব্যবহার করতে পারতো না, এজন্য রকলি এখানে সিদ্ধান্ত নেয় সে এখানে শিনোবি হওয়া এখানে ছেড়ে দিবে। কিন্তু তখনই আমাদের মাইট গাই এখানে লক্ষ্য করে যে রকলি যদিও এখানে নিনজুৎসু কিংবা গেনজুৎসু ব্যবহার করতে পারে না, কিন্তু সে তাইজুৎসু ভালো করে ব্যবহার করতে পারে। আর তখন আমাদের মাইট গাই তাকে বলতে থাকে, তুমি যদি তোমার সর্বটুকু লিমিট পুশ করো তাহলে অবশ্যই শিনোবি হতে পারবে। আর এটা বলে সে এখানে রকলিকে ট্রেনিং দিতে থাকে এবং ওই দিনের কথা এখানে স্মরণ করে রকলি চিন্তা করে, গাই সেন্সি আপনাকে শুক্রিয়া, কারণ আপনার কারণে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবং এই কথা চিন্তা করে রকলি তাই একটি স্পেশাল টেকনিক ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর রকলির এই স্পেশাল টেকনিকটি এখানে লক্ষ্য করতে পেরে আমাদের যে মাইট গাইড ছিল সে এখানে প্রচণ্ড পরিমাণে খুশি হয় এবং সে তখন আমাদের কাকাশি সেন্সিকে বলতে থাকে, ও কাকাশি তুমি আমাকে ইগনোর করেছিলে তাই না, এখন দেখো আমার স্টুডেন্ট এখন কি করে। আর তখন কাকাশি সেন্সি তার শারিনগানটি অ্যাক্টিভ করে এবং শারিনগানের মাধ্যমে সে দেখতে পারে রকলির ভিতরে যে সকল চাকরা এনার্জি ছিল এগুলো ভাবতে শুরু করেছে, মানে রকলির ভিতরে এক অদ্ভুত শক্তি আসতে শুরু করেছে। এবং ওটা দেখে সে আমাদের মাইট গাইকে বলতে থাকে, তো তুমি তাকে তো কম সময়ে এটা কিভাবে শেখাতে পারলে? আর তখনই আমরা দেখতে পাই রকলি যে কিনা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করে, এমনকি তার এখানে যত পরিমাণে কষ্ট হোক না কেন তাকে যেই পরিমাণ ট্রেনিং আমাদের মাইট গাইড দিত সেটা সে প্রত্যেক দিনই কমপ্লিট করতো। আর এখানে রকলি তার সকল স্মৃতির কথা এখানে মনে করে সে তার থার্ড গেটকে ওপেন করে।
থার্ড গেট, যেটা হলো তাইজুৎসুর একটি মানে স্টেজ বলতে পারেন আপনারা, যেটা 8 গেট পর্যন্ত রয়েছে। এখানে রকলি থার্ড গেটের পর ফোর্থ গেট ওপেন করতে থাকে এবং সে খুবই স্পিডলিভাবে গারার উপরে হামলা করে। এই হামলাকে গারা কোনোভাবেই ডজ করতে পারে না এবং রকলি সেখানে খুবই স্পিডলিভাবে তার উপরে হামলা করতে থাকে এবং গারার উপরে একটি ফাইনাল পাঞ্চ এখানে রেডি করে এবং এই পাঞ্চটি করার পরবর্তীতে আমরা দেখতে পাই গারা যে স্যান্ড ছিল সেটা গারাকে নিচের দিক দিয়ে এসে তার ড্যামেজটা কিছুটা কম করে নিয়েছে। এদিকে রকলি আবারও তার পুরাতন ফর্মে চলে এসেছে আর এদিকে গারা যে কিনা তার স্যান্ডকে কোনোভাবে এখানে ব্যবহার করে রকলির উপরে অ্যাপ্লাই করে দেয় এবং স্যান্ড কফিন ব্যবহার করে, যার কারণে গারার স্যান্ডগুলো রকলির যে হাত এবং পা ছিল সেগুলোর যে মাসেল বা হাড্ডি ছিল সেগুলোকে ভেঙে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই তাকে যখন আমাদের গারা মেরে ফেলবে তখনই যেখানে মাইট গাই চলে আসে আর গারা বলতে থাকে তুমি ওকে কেন বাঁচালে? আর তখনই মাইট গাই বলতে থাকে কারণ রকলি আমার খুবই পছন্দের একটি স্টুডেন্ট। আর এই কথা শুনে গারা সেখান থেকে চলে যেতে থাকে। আর আমরা জানতে পারি গারার মনের ভিতরে এখানে মানুষ বলতে এখানে কোনো কিছুই নেই, কিন্তু রকলি তখনও ব্যাটল করার জন্য এখানে দাঁড়িয়ে পড়ে। তার এই দৃশ্য দেখে মাইটকে সেখানে কাঁদতে থাকে আর তখনই সেখানে মেডিকেল নিনজা চলে আসে এবং মেডিকেল নিনজা আসার পর তারা এখানে রকলিকে চেক আপ করে এবং চেক আপ করার পর মাইট গাইকে জানাতে থাকে, তো গাই সেন্সি একটা কথা বলতে তো এখানে খারাপ লাগতেছে, বাট আমাদের যে রকলি রয়েছে সে আর কখনো হয়তোবা শিনোবি হতে পারবে না, কারণ তার যেই ভিতরে যে হাড্ডিগুলো রয়েছে এগুলো হয়তোবা ভেঙে গিয়েছে। এবং এটা শুনে নারুটো শক ছিল, মাইট গাইও এখানে শক ছিল এবং তখনই কাকাশি সেন্সি মাইট গাইকে ভালো করে বোঝাতে থাকে, তো মাইট গাই তোমাকে এখন এটাকে মেনে নিতে হবে, প্লাস এখানে রকলিকেও বোঝানোর দায়িত্ব আমি তোমার উপরই দিচ্ছি। তারপর এখানে লাস্ট ম্যাচ শুরু হয় যেটা হচ্ছিল আমাদের চোজির সঙ্গে আরেকটি নিনজা। আর এই নিনজাটা হয়তো আবার সাউন্ড ভিলেজ, সরি গাইস, এটা উরুচিমারুর একটা চামচা ছিল আর সে এখানে চিন্তা করে তাকে যে করেই হোক সাসকের কাছে পৌঁছাতে হবে, কারণ সে যদি সাসকেকে হারাতে পারে তাহলে উরুচিমারু তার উপর প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যাবে, কারণ উরুচিমারুর যে শক্তি রয়েছে ওটা বর্তমানে সাসকের সঙ্গে রয়েছে। এখানে চোজি এক্সপেনশন জুটসু ব্যবহার করে এবং এখানে ফুটবলের মতো ওই নিনজার উপরে হামলা করতে আসে, কিন্তু ওই নিনজা তখন একটি স্পেশাল টাইপ ওয়েব সৃষ্টি করে এবং ওই সৃষ্টির মাধ্যমে সে তার যে ফুটবল ছিল ওটার উপরে হামলা করতে থাকে, যার কারণে এখানে কি হয় আমরা দেখতেই পাচ্ছি আমাদের চোজি যে এক্সপেনশন জুটসু করেছিল এটা এখানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায় এবং চোজি এখানেই হার মেনে নেয় আর এখানে আমাদের ওই নিনজাটি জয় হয়ে যায়। আর ফাইনালি এখানে আমাদের চুনিন এক্সামের দিকে সকলেই অগ্রসর হয়, যেখানে শুধুমাত্র 9 জন ক্যান্ডিডেটস এখানে সার্ভাইভ করতে পেরেছে। আর এদিকে আমরা কাবুটোকে দেখতে পাই, কাবুটো যাকে আমরা একদম চুনিন এক্সামের প্রথমে দেখেছিলাম এবং সে হাত উত্তোলন করে ছেড়ে এসেছিল, সে উরুচিমারুকে বলতে থাকে, তো আমরা আমাদের স্বার্থের অনেক কাছে চলে গিয়েছি। উরুচিমারু বলতে থাকে খুব শীঘ্রই সাসকে আমার কাছে চলে আসবে, আর একটা কাজ করো তোমরা সাসকে ধরে আমার কাছে নিয়ে আসো, কারণ যে করেই হোক আমার সাসকের সারিন গান লাগবে। আর এখানে যে কাবুটো ছিল যাকে আপনারা উরুচিমারুর খাস চামচা বলতে পারেন সেও এখানে এগ্রি হয়, পাশাপাশি সে সাসকের সকলে এখানে সিটিগুলো এখানে মনে করে যে সাসকের হাতে সে কীভাবে মার খেয়েছিল। সো ফাইনালি আমরা এখানে দেখতে পাই যে সকল ক্যান্ডিডেটসরা অন্যদিকে সার্ভাইভ করেছিল তাদের সামনে আমাদের লর্ড হোকাগে চলে আসে আর হোকাগে এসে বলতে থাকে, তো তোমরা সবাই সার্ভাইভ করেছো তাই না, সমস্যা নেই, তোমরা সবাই এখন চুনিন এক্সাম দিতে পারবা, বাট মাত্র 9 জন ক্যান্ডিডেটসই বেঁচে আছে, তো তোমাদের 9 জনের মধ্যে এখন ব্যাটেল হবে। আর এই ব্যাটেলটা কিন্তু কোনো এমনি একটা ব্যাটেল হবে না, যেটা দেখার জন্য আমাদের যে 5টা শিনোবি ওয়ার্ল্ড রয়েছে, আমরা কিন্তু জানি যে 5টা নিনজা ভিলেজ রয়েছে, যেমন আমাদের লিভ ভিলেজের কিন্তু হোকাগে, তেমনি আবার বাকি যে 4টা ভিলেজ রয়েছে ওইখানের যে কাগে রয়েছে তারাও আসবে এই ব্যাটেলটা দেখার জন্য। আর ওই চুনিন এক্সাম হবে আজকে থেকে প্রায় 1 মাস পর, তো সকলকে 1 মাস সময় দেওয়া হয় ট্রেনিং করার জন্য। আর গাইজ এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়, আর পরবর্তী এপিসোড যদি আপলোড হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনের উপর শো করতেছে, আর যদি না করে তাহলে অবশ্যই এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবেন। নারুটো ক্লাসিকের আজকের পর্বে সকলকে জানাই স্বাগতম, বাট আজকের পর্বে স্বাগতম জানা লাভ কি, কারণ হয়তোবা আপনারা এর আগের এপিসোডগুলো দেখেন নাই, সো অবশ্যই দেখে আসবেন আমাদের চ্যানেল থেকে। সো আমরা এখানে দেখতে পাই কাবুটো যে কিনা সাসকের কাছে চলে এসেছে তাকে মেরে ফেলার জন্য, আর তখনই পিছন থেকে চলে আসে আমাদের কাকাচি সেন্সি এবং এখানে কাবুটো এবং কাকাচি সেন্সির মধ্যে ফাইট শুরু হয়, যেখানে খুবই সহজে তাকে আটকিয়ে ফেলে। বাট আমরা দেখতে পাই সেখানে কাবুটো যে কিনা অন্য একজনের এখানে রূপ পরিবর্তন করে মানে অন্য একজনকে নিজের মতো বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে আমরা জানতে পারি যে কাবুটো যে কিনা উরুচিমারুর জন্য কাজ করে থাকে, আর কাকাচি সেন্সিও এটা ভালো করে বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে আমাদের হোকাগে আমাদের আঙ্কু সেন্সিকে বলে যে সকলকে কিছু পরিমাণ সিট দেওয়ার জন্য, এবং নারুটো যখন সেটা উঠায় তখন আমরা দেখতে পাই যে নারুটোর সঙ্গে এখানে ব্যাটেল হবে আমাদের নেজি হিয়োগা, আর এমনই আরও 4টা আলাদা আলাদা ব্যাটেল ছিল যেগুলো আপনারা হয়তো বা আগে জানতে পারবেন। তো যেটাই হোক আমরা এই জায়গাটা এখানে স্কিপ করলাম, মানে কার সঙ্গে কার ব্যাটেল হবে। আর তখনই নারুটো চলে যায় আমাদের কাকাচি সেন্সির কাছে এবং সেখানে গিয়ে জানতে পারে যে কাকাচি সেন্সি তাকে এখন আর ট্রেনিং দিতে পারবে না, কারণ তাকে একটি মিশনে যেতে হবে, আর এজন্য সে নারুটোর জন্য নতুন একজন ট্রেনার হায়ার করেছে।
আর তখনই আমরা দেখতে পাই এই ট্রেনারটা কেউ নয় বরং ইবুসু সেন্সি ছিল, যাকে আমাদের নারুটো আগে থেকে হারিয়ে রেখেছিল। নারুটো বলতে থাকে কাকাশি সেন্সি, ও আমাকে কিভাবে ট্রেনিং দিবে? আর তখনই ইবুসু সেন্সি এখানে নিজের ইজ্জত বাঁচানোর জন্য নারুটোর মুখটি চেপে ধরে আর বলতে থাকে জি জি কাকাশি সেন্সি, আমি নারুটোকে ট্রেনিং দিতে পারবো, সবকিছু আমার উপর ছেড়ে দিন। নারুটো এখানে চুপচাপই ছিল। আর তখন ইবুসু সেন্সি নারুটোকে নিয়ে বাইরে চলে যায় এবং তারা সেখানে প্রচুর পরিমাণে ট্রেনিং করতে থাকে, যেখানে ইবুসু সেন্সি খুবই সহজে নারুটোকে ধরে ফেলে। এবং তখন তারা আবারও রামেন খেতে যায়, যেখানে ইবুসু সেন্সি নারুটোকে জানায় নারুটো যেখানে তার চাকরা কন্ট্রোল করতে পারে না, যতটুকু চাকরা ব্যবহার করে নারুটো 2টা শ্যাডো ক্লোন বানায়, ঠিক ততটুকু চাকরা দিয়ে সাকুরা এখানে 10টার উপরে শ্যাডো ক্লোন বানিয়ে ফেলতে পারে। ইবুসু সেন্সি তখন নারুটোকে বলতে থাকে এই চাকরা কন্ট্রোল ট্রেনিং এর সবচেয়ে ভালো উপায় হলো পানির উপরে হাঁটা, আর নারুটো যখন এটা ভালো করে করতে পারবে তখনই সে এটা মাস্টার করতে পারবে। এখানে নারুটোকে ভালো করে বলা হয় যে তাকে এখন পানির উপর দিয়ে হাঁটতে হবে, এবং তখনই ইবুসু সেন্সি নারুটোর আগে পানিতে নেমে পড়ে এবং তাকে পানির উপরে হেঁটে দেখায়। আর তখন নারুটো নিজের চাকরা কন্ট্রোল করে এবং পানির উপরে পা রাখে। আমরা দেখতে পাই নারুটো তখন পানির উপরে এক বিন্দু পরিমাণ দাঁড়াতে পারে না। অন্যদিকে একজন লোক যে কিনা মেয়েদের বাথরুমের বাইরে দাঁড়িয়েছিল, এটা দেখে আমাদের ইবুসু সেন্সি তার উপরে হামলা করে দেয়, কিন্তু ওই লোকটি তখনই একটি ব্যাংককে সামন করে এবং ইবুসু সেন্সিকে ধুলাই করে দেয়। তখনই নারুটোকে ইবুসু সেন্সিকে উঠানোর চেষ্টা করে এবং ওই বুড়া লোকটিকে বলতে থাকে ওই তোমার কারণে আমার সেন্সির আজকে এই অবস্থা, কি করেছো তুমি ওকে? নারুটো তখন তাকে পিছন থেকে 1000 ইয়ার অফ ডেথ দিতে থাকে, কিন্তু এই ভয়ঙ্কর চুটসু খাওয়ার পরও ইবুসু সেন্সির এখানে হুঁশ ফিরে ওঠে না। তখন নারুটো সেই লোকটিকে নিজের নাম জিজ্ঞাসা করে এবং বলতে থাকে সে কে। সে নিজের নাম জিরায়া বলে এবং বলতে থাকে সে হলো দি টুট সেজ, দি মাউন্টেন সেজ জিরায়া। এখানে আমাদের নারুটো কিছুই বুঝতে পারে না। সে বলতে থাকে সে এখন ট্রেনিং কিভাবে করবে। তখনই জিরায়া তার একটি নোবেল বের করে, যেটা কাকাশি সেন্সি সবসময় পড়তে থাকে। নারুটো বলে ও তাহলে এই বুকের রাইটার তুমি? আর জিরায়া এখানে হাসতে থাকে, বলে আমার তাহলে নাম দূর দূরান্তে পর্যন্ত পৌঁছে গেছে। আর এটা কথাবার্তা শুনে এখান থেকে মেয়েরা সবাই পালিয়ে যায়। এটা দেখে জিরায়া এখানে রেগে যেতে থাকে। নারুটো বলে এখন আমি ট্রেনিং কিভাবে করব? জিরায়া বলে ও আচ্ছা ওই পানির উপরে হাঁটার ট্রেনিং। নারুটো বলে তুমি কি পারো নাকি? জিরিয়া তখন ডাইরেক্টলি তাকে মানা করে দেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। নারুটো তখন তার নোবেলের প্রশংসা করে, কিন্তু জিরিয়া তখন ভালো করে বুঝতে পেরেছে নারুটো তখন তাকে পাম দিতেছিল, এবং এই কথাটি বুঝতে পেরে জিরিয়া তখন সেখানে একটি টর্নেডো বানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। নারুটো বলতে থাকে যদিও মানুষটির স্বভাব মোটেও ভালো না, কিন্তু মানুষটি বরঞ্চ কুল, আমি তার কাছ থেকে ট্রেনিং নিব। নারুটো তখন তাকে খুঁজতে থাকে। তখন আমরা দেখতে পাই যে জিরিয়া সেন্সি যে কিনা একটি মেয়ের হাতে মার খাচ্ছিল, মানে বাইক কি হইতেছে ওর লোকে এগুলা। তখনই নারুটো বলতে থাকে আমি জানতাম এই লোকটা এখানে এমনই। আর তখন নারুটো জিরিয়া সেন্সিকে নিজেকে ট্রেনিং করার জন্য বলে, আর জিরিয়া সেন্সি তখন নারুটোকে ধরে একটি মটকার ভিতরে এখানে বন্দি করে সেখান থেকে চলে যেতে থাকে। সে জঙ্গলে বসে এখানে নিজের ঠারকিগিরি করতেছিল, তখনই পিছন থেকে নারুটো তার উপরে হামলা করে এবং সে নারুটো যখন সেখানে চলে যায় তখনই আমরা দেখতে পাই সেখানে একটি ডল ছিল। নারুটো সেখান থেকে চলে যায় আর জিরিয়া সেন্সি বলতে থাকে এই বাচ্চা আমাকে কখনো ধরতে পারবে না। আর তখনই আমরা দেখতে পাই যে সাইডের মধ্যেই আমাদের নারুটো লুকিয়ে ছিল, এবং নারুটোর এই পরিমাণ জেদ দেখে জিরিয়া সেন্সি এখানে রাজি হয়ে যায়। আর এদিকে ইবুকা সেন্সি সকল কিছু দেখতেছিল যে নারুটো জিরার সঙ্গে কি কি করতেছে, আর এদিকে জিরা নারুটোকে ট্রেনিং করানোর জন্য রাজি হয় না। আবার সে বলতে থাকে তোমাকে আমি ট্রেনিং করে কি করব। তখনই নারুটো নিজেকে একটি জুটসু পারফর্ম করে এবং এই জুটসুটা আমরা দেখতে পাই মানে কি হয়ে গেছে নারুটো এখানে। আর তখনই ইবুচি সেন্সি নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, আর জিরা তখন এখানে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায় এবং সে খুশি হওয়ার পর আমাদের নারুটোকে এখানে 10-এ 10 দিয়ে দেয়। পাশাপাশি সে নারুটোকে ট্রেনিং করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্লাস সে নারুটোকে এটাও বলে যে সবসময় যেন এই ফর্মে থাকে। নারুটো তখন তাকে শিচরে বাবা বলে ডাকতে থাকে। আর আমরা দেখতে পাই সেখানে নারুটো জিরিয়ার সঙ্গে ট্রেনিং করতেছিল। জিরিয়া যে কিনা ভালো করে লক্ষ্য করে যে নারুটো নিজের চাকরা কন্ট্রোল করতে পারে না, আর এর জন্য সে নারুটোর পেটের মধ্যে লক্ষ্য করে, যেখানে আমরা একটি 9 টেলের সিল দেখতে পাই। এখানে জিরিয়া ভালো করে বুঝতে পারে নারুটোই ওই বাচ্চা যার ভিতরে ফোর্ট হোকাগে 9 টেল ফক্সকে বন্দি করেছিল, কিন্তু এই সিলের বাইরে আরেকটি সিল রয়েছে যেটা হয়তোবা উরুচিমারু করে রেখেছিল যাতে নারুটো ভালো করে নিজের চাকরা কন্ট্রোল করতে না পারে। এখানে জিরিয়া তখন তার হাতের মধ্যে একটি স্পেশাল টাইপ ব্লু ফ্লেম নিয়ে আসে এবং ওই ব্লু ফ্লেমটি জিরিয়া একসঙ্গে করে সেটাকে খুবই জোরে নারুটোর পেটের মধ্যে হামলা করে, এবং ওই হামলার কারণে আমরা দেখতে পাই নারুটোর পেটের মধ্যে যে উরুচিমারু সিলটা ছিল সেটা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায়। অর্থাৎ নারুটো এখন নিজের চাকরা কন্ট্রোল করতে পারবে। প্লাস এখানে নারুটো পানির উপরে হাঁটতে পারছিল। তখন এখানে জিরিয়া নারুটোকে বলে নারুটো তোমার ভিতরে 2 রকমের চাকরা রয়েছে, তুমি কি এটা কখনো অনুভব করতে পেরেছো? আর তখন নারুটো ভালো করে এখানে অনুভব করে বলতে থাকে হ্যাঁ, এটা আমিও একবার অনুভব করেছিলাম। আমার চাকরা তো ব্লু কালার, বাট আরেকটি চাকরা আছে যেটা হলো রেড কালার। ওইটা কার চাকরা হতে পারে? মনে হয় আমার ভিতরে যে এই 9 টেল ফক্স ওইটার। আর তখন জিরায়াকে আমরা দেখতে পাই যেখানে নারুটোকে দেখতেছিল। এদিকে ইবুচি সেন্সি আমাদের জিরায়াকে বলতে থাকে মাস্টার জিরায়া। আর তখনই জিরায়া তার কাছে ক্ষমা চায় কারণ সে তার স্টুডেন্টকে নিজে করে নিয়েছে। কিন্তু ইবুচি সেন্সি বলে আরে এমনটা কোনো বিষয় না, আসলে উরুচিমারু চলে এসেছে যে কিনা আমাদের ভিলেজে হামলা করে ফেলেছে। আর উরুচিমারু যে কিনা 3 লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, আর আপনি হলেন
ধরেন একজন লেজেন্ডারি সানিন, মানে আমরা এখানে জানতে পারি যে 3 জন যে লেজেন্ডারি সানিন রয়েছে তার মধ্যে জিরা একজন আর উরুচিমারু একজন, আর আরেকজনের ব্যাপারে আমরা পরবর্তীতে জানবো। ইবুচি সেন্সি বলে, তো আপনি উরুচিমারুকে হারাতে পারবেন একমাত্র। এখানে জিরা বলতে থাকে, তো আমি যে এখানে ভিলেজে চলে এসেছি এটা কি হোকাগে জানে? এখানে ইবুচি সেন্সি বলে, না, বাট হোকাগে আপনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল, আর এটা আমরা ভালো করে বুঝতে পারি। আর এখানে আমার জিরা সেন্সি ডাইরেক্টলি মানা করে দেয় যে সে কোনো উরুচিমারুকে আটকানোর জন্য ভিলেজে আসে নাই, জাস্ট তার নোবেলটা কমপ্লিট করার জন্য এই ভিলেজে এসেছে। এদিকে আমরা গারাকে দেখতে পাই যে কিনা একাকি বসেছিল। তখনই একজন মানে স্টুডেন্ট চলে যায় যে কিনা চুনিন এক্সামের ছিল, সে গারাকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে দেয়, যাকে সে গারাকে হারিয়ে সাসকের সঙ্গে ব্যাটল করতে পারে। আর তখন গারা একটি ভয়ঙ্কর রূপে চলে আসে, যেটা আমরা ফুলফিল দেখতে পাই না, এবং সেই স্টুডেন্টটিকে সেখানেই মেরে ফেলে। আর এই খবরটি আমাদের যে কাবুটো ছিল আর আমাদের সেন ভিলেজের যে লিডার ছিল তারা দূর থেকে দেখতেছিল। সেন ভিলেজ, যেটা আমাদের নাউটো যে ভিলেজ রয়েছে হিডেন ভিলেজের পাশেই অবস্থিত, সেন ভিলেজের লিডার বলতে থাকে, তো কাবুটো আমরা কি আমাদের লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছি? হিডেনলি ভিলেজকে ধ্বংস করতে হবে তো। আর এখানে তাদের দুজনের কথাবার্তা হায়াতে শুনে ফেলে, যে কিনা চুনিন এক্সাম এখানে পারফর্ম করে। হায়াতে সেখান থেকে পালাতে থাকে, তখনই তাকে ওই সেন ভিলেজের লিডার ধরে ফেলে এবং হায়াতেকে সেখানেই মেরে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই যেখানে মাস্টার জিরা এবং নারুটো ট্রেনিং করতেছিল। এখানে জিরা যে কিনা নারুটোর ট্রেনিংটা কম করাচ্ছিল, উল্টা এখানে পাশে যেই সকল মেয়েরা গোসল করতে আসে তাদের দিকে নজর রাখছিল। নারুটো এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়, তাকে বলতে থাকে, আরে শিচরে বাবা আমাকে ট্রেনিং কখন করাবেন? আর এটা শুনে জিরা রেগে যায়, বলতে থাকে, তোর মতো ফালতু স্টুডেন্টকে ট্রেনিং করার থেকে আমি যেই কাজ করতেছি এটাই করলেই ভালো হবে। আর এদিকে আমরা দেখতে পাই নারুটো যেখানে তার চাকরা তো কন্ট্রোল করতে পারছিল না। জিরা তখন বলে, নারুটো এখন আমি তোমাকে খুবই ভালো একটি টেকনিক শেখাবো, যেটাকে বলা হয় সামনিং জুৎসু। তো সামনিং জুৎসুটাকে তোমাকে শেখানোর জন্য তোমাকে আগে নিজের যে সকল চাকরা রয়েছে এগুলোকে শেষ করে ফেলতে হবে। তারপর যে 9 টেল ফক্সের চাকরা রয়েছে তোমাকে আমি ওইটা ব্যবহার করে খুবই বড় একটি ক্রিয়েচার সামন করা শেখাবো। হয়তো বা সেটা ফগ হতে পারে বা অন্য কিছু হতে পারে। আর এই কথা শুনে নারুটো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। আর তার কথা মতো নারুটো নিজের চাকরা এনার্জিটাকে শেষ করার জন্য নিজের অনেকগুলো শেডো কোন বানানোর ডিসিশন নেয়, এবং আমরা জানতে পারি যে এখানে নারুটো নিজের চাকরা এনার্জিকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলেছে। আর তখনই জিরা নিজের মুখ থেকে কিছু পরিমাণ ব্লাড নিয়ে তখনই একটি জিনিস সামন করে। আমরা দেখতে পাই জিরা খুবই বড় একটি ব্যাংকে সামন করে ফেলেছে, এবং এটা নারুটোকে একটি স্পেশাল টাইপ স্ক্রোল দেয়, এবং জিরা বলতে থাকে, তোমাকে এটার উপরে সাইন করতে হবে এবং নিজের কাছ থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে এটার উপরে তোমাকে সামন করতে হবে। নারুটো তখন সেম জিনিসটা করে, বাট আমরা দেখতে পাই নারুটো এটা কি সামন করলো রে ভাই। তো যেটাই হোক, এখানে আমরা দেখতে পাই যে অন্য সাইডে যেখানে হায়াতেকে মেরে ফেলা হয়েছিল আর আম্বু ব্ল্যাক অফ সেখানে হায়াতের লাশ পায়, এবং এই খবরটি হোকাগের কাছে পৌঁছে দেয়। হোকাগে তখন একটি মিটিং অ্যারেঞ্জ করে এবং সকলকে জানায় যে হায়াতেকে অলরেডি মেরে ফেলা হয়েছে, তো সকলকে সতর্ক থাকতে হবে। কাকাচি সেন্সি ভালো করে বুঝতে পারে যে এটা কাবুতোর কাজ। আর তখন একজন গ্র্যানি বলে, তো আমাদের কি চুনিন একদম থামানো উচিত? এখানে হোকাগে বলতে থাকে, না, এমনটি করলে উরুচিমারু আরো বড় কিছু করতে পারে। এদিকে সাকুরা এবং ইনো সাসকেকে দেখার জন্য যায়, বাট সেখানে সাসকে ছিল না, বরং তারা সে জানালা দিয়ে দেখতে পায় যে রকলি, যে কিনা গারার হাতে প্রচন্ডভাবে হেরে যাওয়ার পরবর্তীতেও বাইরে ট্রেনিং করতেছিল, তো আবার প্রচন্ড হার্ডওয়ার্ক। তারা সেখানে রকলিকে ট্রেনিং না করার জন্য বলে এবং আপাতত এখানে বেডে বিশ্রাম নেওয়ার জন্য বলে, বাট রকলি এখানে কোনোভাবেই প্রস্তুত ছিল না। তো তারপর দেখতে পাই কাকাশি সেন্সি একটি জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছিল আর কেউ নয় বরং আমাদের সাসকে। আর এইদিকে আমরা দেখতে পাই নারুটো যে কিনা সামনিং জুৎসু পারফর্ম করতে পারছিল না। এখানে জিরা বলতে থাকে, তো আমাকে এখন সবচেয়ে শক্ত ডিসিশন নিতে হবে, যদিও এতে নারুটো মারাও যেতে পারে। জিরা তখন নারুটোকে নিয়ে একটি জায়গায় চলে আসে, যেটা ছিল হোকাগে রকের উপরে। সেখানে নারুটোকে বেহুশ করে ফেলে এবং নারুটোকে বলতে থাকে, নারুটো সরি, এখন আমাকে এটা করতেই হবে। তারপর সে নারুটোকে একটি উঁচু জায়গায় নিয়ে যায় এবং সেখান থেকে সে নারুটোকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়, এবং ফাইনালি সেখানে নারুটো উঠার সঙ্গে সঙ্গে তাকে উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হয়। এবং তখন নারুটো নিজের চাকরা এনার্জি কন্ট্রোল করার চেষ্টা করে, বাট এতে কোনো লাভ হচ্ছিল না। আর তখন নারুটো যে কিনা নিজের শরীরের ভিতরে ইমাজিনেশনে চলে যায়, যেখানে সে অন্য একটি ওয়াল দেখতে পায়। আর সেখানে সে যখন অগ্রসর হয় তখনই আমরা সেখানে দেখতে পাই যে 9 টেল ফক্স, যাকে সেখানে আটকে রাখা হয়েছিল। 9 টেল ফক্স বলে, তো বাচ্চা তুমি এখানে কিভাবে আসলে? নারুটো তখন তার কাছ থেকে চাকরা এনার্জি চায়। 9 টেল ফক্স সেখানে না চাইতেও নারুটোকে নিজের চাকরা দিয়ে দেয়, কারণ নারুটো যদি মারা পড়ে তাহলে 9 টেল ফক্স এখানে মারা পড়বে। আর এখানে নারুটো যে কিনা 9 টেল ফক্সের চাকরা এনার্জি পেয়ে যায়। তারপর সে নিজের সামনিং জুৎসু এটা ট্রাই করে এবং সে এখানে প্রথমবারই বিশাল একটি ক্রিয়েচার সামন করতে সফল হয়ে যায়। আমরা জানতে পারি এটার নাম হচ্ছে গামাবুন্টা। গামাবুন্টা বলতে থাকে, কে যে আমাকে এখানে সামন করেছে? আর সে তখন নারুটোকে দেখতে পায়। নারুটো তখন তাকে বলতে থাকে যে তাড়াতাড়ি উপরে যাওয়ার জন্য, কিন্তু সেই ব্যাংকটি কোনোভাবেই তার কথা শোনার জন্য রাজি ছিল না, কারণ নারুটো তাকে সামন করেছে এটা তার বিশ্বাসই হচ্ছিল না। তারপর সেই ব্যাংকটি উপরে চলে আসে, আর এখানে নারুটো তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করে যে সেই তাকে সামন করেছে। গামাবুন্টা বলতে থাকে, আমাকে তো জিরাও সামন করতে পারে না, আর সেখানে তুমি ছোট বাচ্চা কিভাবে সামন করবে? এটা বলে সেখান থেকে চলে যেতে থাকে। নারুটো তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তাকে সামন করেছে। তারপর এখানে একটি চুক্তি হয় যে সে যদি সন্ধ্যার আগে তার পিঠ থেকে না নামতে পারে তাহলে গামাবুন্টা তার এখানে মানে কথা শুনবে আর কি।
আর এখানে এমনটাই হয়। আমরা দেখতে পাই সেখানে সন্ধ্যা হয়ে যায়। জিরা তাদের উপরে এখানে নজর রাখতেছিল। সেখানে নারুটোর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, বাট অবশেষে নারুটো সেই টেস্টটি এখানে পাস করে ফেলে। আর জিরে আছে ব্যাঙের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে নারুটোই তাকে সামন করেছে। তারপর গামাবনটা বলতে থাকে, এটা আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই জিরা, কারণ আমি জানি আগে থেকে যে এই বাচ্চা আমাকে সামন করেছে। তারপর গামাবুনটা নারুটোকে হসপিটালে ছেড়ে আসে, যেখানে নারুটোর যখন ঘুম ভাঙে তখন সে শিকামারুকে কোশ্চেন করতে থাকে, আরে শিকামারু, চুনিন এক্সাম কখন হবে? শিকামারু বলতে থাকে যে আর মাত্র 2 দিন কিংবা 1 দিন পরবর্তীতেই শুরু হয়ে যাবে। এটা শুনেছে শিকামারুকে এখানে মারতে থাকে আর বলতে থাকে, ওই তাহলে আমাকে আগে ডাক দেও নাই কেন? আর এটা বলে আমাদের নারুটো সেখানে চিল্লাতে থাকে আর বলতে থাকে, ওই বুড়া লেজেন্ডারি সানিনটা কোথায় গেল? মানে সে আমাদের জিরের কথা বলতেছিল, কিন্তু শিকামারু এখানে তার কথা কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে গারা পৌঁছে গিয়েছিল রকলির কাছে তাকে মারার জন্য। তখনই সেখানে নারুটো এবং শিকামারু চলে আসে এবং গারাকে আটকিয়ে ফেলে আর বলতে থাকে সে এখানে রকলিকে কেন মারতে চায়। এখানে গারা বলতে থাকে, তোমরা দুজনে কি আমার হাতে মরার জন্য এখানে চলে এসেছো? আমাকে তোমরা কখনোই নিনজার সঙ্গে কম্পেয়ার করবে না, কারণ আমি একজন মনস্টার। আর নারুটো, তোমার ভিতরে যেমন 9 টেল মনস্টার রয়েছে, ঠিক তেমনি আমার ভিতরেও 1 টেল মনস্টার রয়েছে, যার নাম হচ্ছে শুকাকু। আর এখানে আমরা শুকাকু সম্পর্কে আর পরবর্তীতে জানতে পারবো। সে আরও জানায় যে তার বাবা, যে কিনা সেন ভিলেজের কাজী কাগে, যেমন আমাদের এই লিপ ভিলেজের কিন্তু হোকাগে রয়েছে, তেমনি সেন ভিলেজের যেই মানে লিডার তাকে বলা হয় কাজী কাগে। আর গারার ভিতরে শুকাকুকে বন্দি করার পর গারা সম্পূর্ণ একাকী হয়ে পড়ে, এমনকি কেউ তার সঙ্গে মিশতেও চাইতো না। এবং তারপর গারা সিদ্ধান্ত নেয় যে তার বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, আর সেটাই হচ্ছে মানুষকে মেরে ফেলা। নারুটো চিন্তা করে, আরে ও তো সম্পূর্ণ আমার মতো, কারণ ওর ভিতরে আমার মতো সেম মনস্টার রয়েছে। এমনকি গারাও সকলের হাতে অবহেলিত হয়েছে। তারপর গারা তাদের দুজনকে মারার জন্য অগ্রসর হয়। আর তখনই সেখানে চলে আসে আমাদের গাই সেন্সি, এবং গাই সেন্সি গারাকে বোঝাতে থাকে, তোমার মধ্যে যদি এতই পরিমাণ শক্তি থাকে তাহলে কালকে চুনিন এক্সামের ফাইনালে দেখায়ও, তো এখান থেকে তুমি চলে যাও। আর গারা তখন এখান থেকে চলে যেতে থাকে। আর তারপর নারুটো চলে যায় একটি রামেন শপে রামেন খাওয়ার জন্য। আর রামেনকে আপনারা জাপানিজ একটি খাবার, যেটা আপনারা কি বলবো আপনাকে, এক প্রকার নুডলসের মতোই বলতে পারেন। এটা একটা খাবার যেখানে সেখানকার ওনার নারুটোকে সম্পূর্ণ ফ্রিতেই খাবারটি দিয়ে দেয়। আর নারুটো সেখানে ঘুমাতে চলে যায়, কিন্তু তার কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ পরবর্তী দিন ছিল চুনিন এক্সামের ফাইনাল ডে। এবং তারপর নারুটোর ফাইনালি এখানে ঘুম ভেঙে যায় এবং নারুটো চলে যায় ব্যাটেল এরিনার দিকে। সেখানে সম্পূর্ণ ভিলেজের সকলেই এক্সাইটেড ছিল, সকলেই নিজের কাজকর্ম ফেলে রেখে এরিনার দিকে যেতে থাকে। নারুটো তখন প্রচণ্ড এক্সাইটেড নিয়ে এরিনার দিকে দৌড়াতে থাকে। আর এখানে নারুটো নিজের রাস্তাটাকেও হারিয়ে ফেলে। আর তখনই তার কাছে চলে আসে কোনোহামারু, যে কিনা হোকাগের গ্র্যান্ডসন। আর এখানে আমাদের কোনোহামারু নারুটোকে কিছু শর্টকাট দেখায়, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত নারুটো বিভিন্ন প্রকার মুশকিলে ফেসে যাচ্ছিল, যার কারণে এখানে চুনিন এক্সামে তার পৌঁছাতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। এখানে যে এরিনা ছিল তার সামনে যে সকল গার্ডরা ছিল তারা এখানে লক্ষ্য করে যে নারুটো দৌড়াতে দৌড়াতে আসছিল। এখানে সকলেই নারুটোর জন্য অপেক্ষা করতেছিল, যেখানে ওই দুজন গার্ড নারুটোর এতগুলো শ্যাডো ক্লোন দেখে এগুলোকে আটকানোর চেষ্টা করে। আর এখানে প্রতিটা শ্যাডো ক্লোনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হতে থাকে, আর যার কারণে আমরা দেখতে পাই যে নারুটো সেখানে ধামাকাদার একটি এন্ট্রি নিয়ে এরিনাতে হাজির হয়ে যায়। আর তখনও আমরা দেখতে পাই যে এরিনাতে সাসকে ছিল না, যেখানে ভিলেজের সকলেই এখানে উপস্থিত ছিল তাদের এই ম্যাচটাকে দেখার জন্য। এখানে হোকাগে, যে কিনা একজন জুনিনকে কোশ্চেন করে যে সাসকে কোথায়। আর তখনই সেই জুনিন আমাদের হোকাগেকে জানায় যে হয়তোবা সাসকের যে কার্স এনার্জিটা রয়েছে ওইটার কারণে সে নিজে থেকে উরুচিমারুর কাছে চলে গিয়েছে। এদিকে স্যান ভিলেজ মানে হিডেনলি ভিলেজের পাশেরই ভিলেজ স্যান ভিলেজের আমাদের কাজিকাকে চলে আসে, যে হচ্ছে আমাদের গারার বাবা। আর এখানে যেটাই হোক, এখানে আমাদের কাজিকাকে হোকাগের সঙ্গে এখানে কথা বলতে থাকে। এখানে হোকাগে তাকে বলতে থাকে রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো। আর কাজিকাকে তাকে ডাইরেক্টলি মানা করে দেয়। আর তখন কাজিকাকে হোকাগেকে বলতে থাকে, আপনার তো অনেক বয়স হয়ে গিয়েছে, এখন সময় চলে এসেছে পরবর্তী হোকাগে বেছে নেওয়ার। কিন্তু হোকাগে বলতে থাকে, আমার এখনো অনেক পরিমাণ বেঁচে থাকার সময় রয়েছে, সো আমি চাচ্ছি না এখন হোকাগে এখানে ডিসাইডেড করা। আর তখনই আমাদের হোকাগে এখানে ডিক্লেয়ার করতে থাকে যে টোটাল 8 পার্টিসিপেন্ট রয়েছে এবং আমি আশা করবো আপনারা সকলে সম্পূর্ণ ম্যাচটা এখানে দেখেই থাকবেন। আর তখনই কাজিকাকে বলতে থাকে, বাট এখানে তো ক্যান্ডিডেট 7 আছে, আরেকজন কোথায়? আর এদিকে আমরা দেখতে পাই যে সাসকেকে আনার জন্য কাকাশি সেন্সি ফাইনালি সাসকের কাছে পৌঁছে যায়, যেটা গারা অনেক দূর থেকে বসে দেখতে পাচ্ছিল। এবং গারার ফেসের মধ্যে একটি স্মাইল চলে আসে, যেটা দেখে সেন ভিলেজের যে লিডার ছিল মানে যে আমাদের হায়াতাকে মেরে ফেলেছিল সে চিন্তা করে গারা কি তাহলে সাসকেকে মেরে ফেলেছে। এদিকে এখানে ম্যাচ অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়, যেখানে ম্যাচের কোনো নিয়ম ছিল না। আর মানে আমাদের অপোনেন্ট যতক্ষণ পর্যন্ত মারা না যাবে কিংবা হার না মানবে ততক্ষণ ম্যাচ চলতেই থাকবে। প্রথম ম্যাচ হবে নেজি হিউগা ভার্সেস নারুটো উজুমাকি। নারুটো এখানে নেজির কাছ থেকে তার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফাইনালি সেখানে হিনাতা, কিবা এবং আরও কিছু শিনোবি যারা কিনা বলতেছিল
যে নারুটো খুবই সহজে নেজির সঙ্গে হেরে যাবে, কিন্তু হিনাটা একমাত্র এখানে নারুটোর সাপোর্টে ছিল। এদিকে কিবা যে কিনা একটি মাস্ক পরা একজন নিনজাকে এখানে খেয়াল করে, যে ছিল আনবু ব্ল্যাক অপসের একজন নিনজা। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুটো এবং আমাদের নেজি হিয়োগা ফাইনালি রেডি হয়ে যায়, যেখানে আমাদের নেজি হিয়োগা তার ব্যাকুগানকে অ্যাক্টিভ করে এবং নারুটোকে হার মেনে নেওয়ার জন্য বলে। নারুটো তার উপরে কুনাই দিয়ে নিক্ষেপ করে, বাট সে তার ব্যাকুগানের সাহায্যে এগুলো থেকে বেঁচে যায়। নারুটোর উপরে সে কন্টিনিউয়াসলি হামলা করতে থাকে, আর তখনই নারুটো নিজে অনেকগুলো শেডো ক্লোন টেকনিক বানিয়ে ফেলে। নারুটো এখানে লক্ষ্য করে যে নেজি তার চাকরা পয়েন্টগুলো ব্লক করার চেষ্টা করছে, যেমনটা সে হিনাটার সঙ্গে করেছিল, এবং এই ব্যাপারটি বুঝতে পেরে গিয়ে আমাদের নারুটো সেখান থেকে খুবই সহজে নিজেকে বাঁচিয়ে ফেলে এবং যে সকল শেডো ক্লোন ছিল এগুলোর মাধ্যমে নেজির উপরে হামলা করতে থাকে। নেজি খুবই সহজে শেডো ক্লোনগুলোকে মেরে ফেলতে থাকে আর বলতে থাকে, এই সকল হামলা দিয়ে তোমার কিভাবে মনে হয় নারুটো উজুমাকি তুমি আমাকে হারাতে পারবে? আর আমার তো মনেই হয় না যে তুমি কখনো হোকাগে হতে পারবে, কারণ তোমাদের জন্মই হয়েছে আমাদের হাতে মার খাওয়ার জন্য। এই কথা শুনে নারুটো সেখানে রেগে যেতে থাকে আর তাকে বলতে থাকে, তুমি এটার মানে কি বুঝবে? আর আজকে আমি তোমাকে দেখাবো যে আমি কোন লেভেলের যোগ্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কাবুটো, যে কিনা অলরেডি একজন আম্বু ব্ল্যাক অপস মেম্বারকে মেরে ফেলেছে, তার মানে এখানে কিছু গড়বড় হতে চলেছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নারুটো আর নেজি আবারও ফাইট করতেছিল, এখানে নেজি বারবার নারুটোর চাকরা পয়েন্টে হামলা করতেছিল, যার কারণে নারুটোর মুভমেন্ট করা প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। বাট তারপরও নারুটো হার মানে না এবং সে তার শেডো ক্লোন ব্যবহার করে তাকে চকমা দিয়ে উপর দিক দিয়ে হামলা করে, কিন্তু নেজি হিয়োগা তখন তার রোটেশন টেকনিকটি ব্যবহার করে, যার কারণে নারুটো তার উপরে কোনো প্রকার হামলা করতে পারে না। আর এই হামলাটি দেখে হিনাটার যে বাবা ছিল, যে ছিল হিয়োগা ক্ল্যানের হেড, সেও এখানে চমকে ছিল, এখানে টেন চিন্তা করে এটা তো নেজির একটি স্পেশাল টেকনিক, আমি এখানে মনে করিনি যে নেজিকে এটা ব্যবহার করতে হবে। তখন নারুটো এখানে হার মানে না এবং অনেকগুলো শেডো ক্লোন বানিয়ে ফেলে। আর আমরা জানতে পারি নেজি যে কিনা নিজের ব্যাকুগানের মাধ্যমে 360 ডিগ্রি বা চতুর্দিকে দেখতে পারে, মানে তার পিছনে কে দাঁড়িয়ে আছে এটাও সে অনুভব করতে পারে। নারুটো তখন তার সবগুলো শেডো ক্লোন দিয়ে হামলা করতে আসলে নেজি হিয়োগা নারুটোর উপরে 360 ডিগ্রির ডায়াগ্রাম পালস ব্যবহার করে এবং এই হামলাটির মাধ্যমে সে নারুটোর প্রতিটা চক্রা পয়েন্টে এখানে হামলা করতে থাকে এবং সে নারুটোর প্রতিটা চক্রা পয়েন্ট এখানে মানে সম্পূর্ণভাবে ব্লক করে দেয়। আর বলতে থাকে, নারুটো তুমি এখানে অনেক পরিমাণ সৌভাগ্যবান, কারণ তুমি এই হামলাগুলো খাওয়ার পরবর্তীতেও বেঁচে রয়েছো, বাট তুমি এখন কোনোভাবে আমাকে হারাতে পারবে না। তখন নারুটো সেখানে আবারও দাঁড়িয়ে পড়ে, নেজি চিন্তা করে সে এতগুলো চাকরা পয়েন্ট ব্লক করে দিয়েছে, তার পরবর্তীতেও সে ফাইট কিভাবে করতে পারছে। এদিকে হিনাটাও অসুস্থ হয়ে পড়ে, তখনই সে আম্বু ব্ল্যাক অপস মেম্বারটি সেখানে চলে আসে। তারপর সে হিনাটাকে এখানে ট্রিটমেন্ট করতে থাকে। সে কিবাকে এটাও জানায় যে সে একজন মেডিকেল নিনজা, আর এখানে সে হিনাটাকে ভালো করে ট্রিটমেন্ট করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে আমাদের নেজি এবং আমাদের নারুটো উজুমাকি দাঁড়িয়েছিল। নারুটো তখন বলতে থাকে, নেজি হিয়োগা তুমি নিজের বোনের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? তোমার এখানে কোনোভাবে উচিত হয়নি হিনাটার সঙ্গে এরকম ব্যবহার করা। আর তখনই নেজি যে কিনা এখানে রাগের মাথায় এসে বলতে থাকে, তুমি কিভাবে বুঝবে যে আমি কেন এটা করেছি? এছাড়া তোমার মতো মানুষরা কখনই আমাকে হারাতে পারবে না। এবং এটা বলে আমাদের নেজি হিয়োগা তখন নারুটোকে কিছু বলার চেষ্টা করে। নারুটো তখন তার দিকে তাকিয়েছিল, আর তখনই নেজি হিয়োগা নারুটোকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছে, শোনো নারুটো। এবং তারপর এটা বলার সঙ্গে সঙ্গে সে নিজের হেডব্যান্ডটি খুলে ফেলে, যেটা দেখার পর হিয়োগা ক্ল্যানের সকলেই এখানে অবাক ছিল। গাইস, এখানে হিয়োগা ক্ল্যান বলতে তাদেরকে বোঝানো হয়েছে মানে যাদের কাছে ব্যাকুগান রয়েছে, যেমন আমাদের নেজির মতো, যেখানে আমাদের নেজির মাথার মধ্যে একটি সিল মারা ছিল এবং আমরা এখানে ভালো করে বুঝতে পারি এটি একটি কার সিল, যেটা কিনা নেজির জন্মের পর মানে তার যখন 3 বছর বয়স তখন সেটা এখানে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এটার অ্যাক্টিভেট করার একটাই কারণ হচ্ছে, সেটা হলো হিয়োগা ক্ল্যানের যে প্রিন্সেস রয়েছে মানে আমাদের হিনাটা, তাকে আমাদের নেজি প্রোটেক্ট করবে। আর এমনটাই আমাদের নেজির বাবার সঙ্গে করা হয়েছিল, মানে নেজির বাবার কাজ ছিল হিনাটার বাবাকে প্রোটেক্ট করা, যেখানে হিনাটার বাবার জন্মের কয়েক সেকেন্ড পরবর্তীতে নেজির বাবা জন্মগ্রহণ করেছিল। আর এটার কারণেই আমাদের নেজির বাবা এই ক্ল্যানের হেড হতে পারেনি, কিন্তু তার পরবর্তীতেও আমাদের নেজির বাবা যেখানে হিনাটার উপরে নিজে ব্যাকুগান ব্যবহার করতে থাকে, তখনই আমাদের হিনাটার বাবা নেজির বাবার যে মাথার মধ্যে একটি কার্স মার্ক ছিল এটাকে অ্যাক্টিভেট করে দেওয়া হয়। আর আমরা এখানে বুঝতে পারি এই সিলটি কেন ব্যবহার করা হয়েছে। আসলে হিয়োগা ক্ল্যানের কাছেই শুধুমাত্র ব্যাকুগান রয়েছে, আর হিয়োগা ক্ল্যানের কোনো মেম্বার যদি মারা যায় তখন তার যে ব্যাকুগান রয়েছে এটা মানে অপোজিট ক্ল্যানের মানুষটা নিয়ে নিতে পারবে, আর এটা যেন না নিতে পারে এজন্য এই সিল মার্কটি দেওয়া হয়েছে, যাতে তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যাকুগানটি সিল হয়ে যাবে, মানে এখানে অপোনেন্ট ক্ল্যানরা তাদের ব্যাকুগানটি চুরি করতে পারবে না, আর যার ফলে এটা ক্ল্যানের সকল সিক্রেট জিনিসটা অন্যজনের হাতে আর পৌঁছাবে না আর কি। গাইজ, আশা করি বুঝতে পারছেন, এখানে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে বোঝাতে আপনাদেরকে। আর যেটা এখানে আমাদের নেজি হিয়োগা আরও করে বলতে থাকে, এই কার্স মার্কের আন্ডারে থাকার মানে কি তুমি বুঝবে নারুটো? আমাদেরকে সবসময় একটি আতঙ্কে থাকতে হয়, কারণ আমাদের যে ক্ল্যানের হেড সে যে কোনো মুহূর্তে চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারবে, কারণ আমাদের উপরে এই সিল মার্ক রয়েছে। আর আমার বাবা যদি কিছু সেকেন্ড আগে জন্মগ্রহণ করতো তখন কিন্তু আমার বাবা এই ক্ল্যানের হেড হতে পারতো, বাট শুধুমাত্র এই জন্মগ্রহণের উপর ডিপেন্ড করে তারা পাওয়ার্স লেভেলের তুলনা করেছে, মানে তারা কখনোই নিজের স্কিলের উপর তুলনা করেনি। এখানে হিয়োগা ক্ল্যানের কথা বলতেছিল, যেটা আমাদের হিনাটার বাবা ভালো করে শুনতেছিল। নেজি আরও বলে, আর একদিন তার বাবাকে মেরে ফেলা হয়,
ভিলেজ হিডেন ইন দ্য লাইটিং এর একজন নিনজা যে কিনা হিনাটাকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন হিনাটার বাবা সেই নিনজাটিকে মেরে ফেলে। তখন ভিলেজ হিডেন ইন দ্য লাইটিং থেকে চাপ আসতে থাকে যে করেই হোক হিনাটার বাবার লাশ তার কাছে পৌঁছাতে হবে। কিন্তু হিয়োগা ক্ল্যানের যে লিডার মানে হিনাটার বাবাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমাদের হিয়োগা ক্ল্যান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। আর এমনটা যেন না হয় এজন্য নেজির বাবাকে মেরে তাদের কাছে পাঠানো হয়েছে, কারণ নেজির বাবার চেহারা এবং আমাদের হিনাটার বাবার চেহারা প্রায় সেম ছিল। এই কথা শুনে নারুটো সেখানে প্রচন্ড পরিমাণে দুঃখ প্রকাশ করতে থাকে। তার সঙ্গে নারুটো এটাও বলে যে তোমার এটার সঙ্গে জিতা কিংবা হারার কোনো লেনা দেনা নেই। আমাদের নেজি হিয়োগা তখন নারুটোর উপরে একটি হামলা করে, তারপর বলতে থাকে তো তুমি এখানেই শেষ, আর এটা বলে এখান থেকে চলে যেতে থাকে। বাট নারুটো তখন সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমি কখনই হার মানতে পারি না, কারণ এটাই হচ্ছে আমার নিনজা ওয়ে। আর তখনই আমাদের নেজির হিনাটার কথা মনে পড়ে, যেখানে হিনাতাও তাকে সেম কথা বলেছিল। এখানে আমাদের নারুটো তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে হিনাটার বাবার দোষ হলো, হিনাটার এখানে কোনো প্রকার দোষ নেই। আর তখন আমাদের নেজি তার ছোটবেলায় একটি কথা স্মরণ করে, যেখানে নেজির বাবা তাকে বলতেছিল যে হিয়োগা ক্ল্যানের সবচেয়ে স্ট্রংগেস্ট একজন শিনোবি যে কিনা আমাদের নেজি হিয়োগা, বাট তাকে কখনো এটা মর্যাদা দেওয়া হবে না, কারণ তার বাবা হিনাটার বাবার কিছু সেকেন্ড পরে জন্মগ্রহণ করেছে। আর তখন আমাদের নেজি ভাবতে থাকে তো একজন মানুষের জন্মের সময় তার ভাগ্য লিখে ফেলা হয়, তুমি চাইলেও এটাকে পরিবর্তন করতে পারবে না। আর যদি এমনটা হতো তাহলে আমার বাবা কখনোই হিয়োগা ক্ল্যানের হেড থেকে বঞ্চিত হতো না। নারুটো তখন চিল্লিয়ে বলতে থাকে যে এখন এখানে হিনাটা যে কিনা প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক করেছে, তো আবার শুধুমাত্র তার রেসপেক্ট পাওয়ার জন্য, কিন্তু তুমি উল্টা তাকে কি করেছো, ডিসরেসপেক্ট করেছো। হিনাটার বাবা যে কিনা কিছু সেকেন্ড আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু এটা তো হিনাতার কোনো দোষ নেই। আর নারুটোর এই কথাবার্তা সকলে শুনতেছিল, যেখানে আমাদের হিনাটা বাবাও ছিল। এখানে নারুটো তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করে যে কেউ চাইলে তার পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যকে পাল্টাতে পারে, আর তাকে কখনোই এই চিন্তাটা নিজের মাথায় আনা উচিত হবে না। আর এদিকে আমাদের নারুটো যে কিনা নিজের চাকরা এনার্জি শেষ হওয়ার পর আমাদের জিরিয়া সেন্সি কথা মনে করে যে তাকে এখন নাইনটেল ফক্সের চাকরা ব্যবহার করতে হবে, কারণ এছাড়া তার কাছে কোনো উপায় নেই। আর এদিকে আমাদের নেজি যে কিনা বলতে থাকে তো নারুটোকে এখন ডিসকোয়ালিফাই করে দেওয়া হোক, নাহলে সে মারা পড়বে, এবং সে এমনটাই করতে যায়। তখনই আমরা দেখতে পাই যে নারুটো আবারও ব্যাটেলের জন্য প্রস্তুত হয়ে যায়, যেখানে নারুটো চারদিক দিয়ে এক অরেঞ্জ কালারের চাকরা আমরা দেখতে পাই, যেটা ছিল নাইনটেল ফক্সের চাকরা। ওই চাকরা আমাদের নেজি হিয়োগা নিজে ব্যাকুগানের সাহায্যে ভালো করে দেখতে পারছিল। সে বুঝতে পারছিল না যে এই চাকরা এনার্জি কোথায় থেকে আসছে। এদিকে সেই চাকরা এনার্জি যে অরা রয়েছে এটা সম্পূর্ণ এরিনাকে এখানে ভূকম্পন করতে থাকে, যেখানে সকলেই ভালো করে বুঝতে পারছিল যে এটা হচ্ছে নাইনটেল ফক্সের চাকরা। সেখানে থাকা সকল আনবু ব্ল্যাক অপসের মেম্বার কিংবা সকল নিনজা, আমাদের হোকাগে এবং স্যান্ড ভিলেজের কাজিকাগে সকলেই বুঝতে পারে যে নারুটো এখন নাইনটেল ফক্সের চাকরা ব্যবহার করতে যাচ্ছে। আর এটা সে কিভাবে শিখলো, এখানে নারুটোর আমরা স্পিড দেখতে পাই যেটা আগে থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। নেজি হিয়োগা তখন নিজের রোটেশন টেকনিক ব্যবহার করে, কিন্তু এতে কোনো প্রকার লাভ হয় না। নারুটো তখন নিজের থেকে একটি শেরিকেন বের করে আর বলতে থাকে তো এটাই তোমাদের হিয়োগা ক্ল্যান তাই না, আর আমি যখন হোকাগে হবো অবশ্যই তোমাদের হিয়োগা ক্ল্যানের যে নিয়ম রয়েছে এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। এটি এমন একটি দুনিয়া বানাবো যেখানে কেউ কারোর অধিকার থেকে বঞ্চিত হবে না। এবং এটা বলে আমাদের নেজির উপরে হামলা করতে আসে। নেজি হিয়োগা এখানে চিন্তা করে যে করেই হোক তাকে এখন ব্লক করতে হবে। নারুটো যখন এই হামলাটি করে তখনই নেজি হিয়োগা সেম হামলাটি করে, যার কারণে সেখানে একটি স্মোক ক্রিয়েট হয়, এবং সেখান থেকে যখন স্মোক সরে যায় আমরা দেখতে পাই যে সেখানে দুটি গর্তের সৃষ্টি হয়, যেখানে একটি গর্ত থেকে আমাদের নেজি হিয়োগা বেরিয়ে আসে। আর সকলে ভাবতে থাকে নারুটো সেখানে হেরে গেছে। বা তখনই এখানে সকলে ভালো করে যখন লক্ষ্য করে তখনই আমরা দেখতে পাই যে এটা নারুটো উজুমাকির একটি শেডো ক্লোন ছিল। নারুটো মাটি নিচ থেকে এসে নেজি হিয়োগার উপরে একটি পাঁচ বসিয়ে দেয়, আর এই পাঁচটি এত পরিমাণ শক্তিশালী ছিল যে নেজি হিয়োগা সেখানে নক আউট হয়ে যায়। নারুটো তখন ভালো করে বুঝতে থাকে যে তোমাকে কখনো হার মানা উচিত নয়, আর এখানে কারো জন্মগ্রহণ কারো ভাগ্য কখনো সিট করতে পারে না। আর এখানে নেজি চিন্তা করে সে যদি একটু আগে এখানে নারুটোর উপরে হামলা করতো হয়তো বা সে ম্যাচটা জিততে পারতো। এখানে নারুটো নেজিকে বোঝাতে থাকে তার মতো একজন ফেলিয়ার যে কিনা বারবার ফেল করেছে, সে যদি এই পজিশনে আসতে পারে তাহলে অবশ্যই নেজির মতো একজন ট্যালেন্টেড পারসন তার থেকে উপরের পজিশনে যেতে পারবে। এবং এই কথা বলে নারুটো উজুমাকি সেখান থেকে চলে যেতে থাকে। আর এখানে আমরা নেজি হিয়োগার ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি। আর যেখানে আমাদের যে রেফারি ছিল মানে এটার নামটা আমার মনে নাই, এশিয়ানোবিটার, সেও আমাদের নেজিকে ভালো করে বোঝাতে থাকে যে তা সে যদি চায় যে সে নিজেকে আজাদ করতে পারবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সাকুরা যেখানে চিন্তা করছিল নারুটো প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে, এখন আমাকেও নিজেকে শক্তিশালী বানাতে হবে। এদিকে আমাদের নেজি হিয়োগা যাকে কিনে একটি রুমের মধ্যে নিয়ে ফেলা হয়েছে, এবং আমাদের রুমের মধ্যে নিতে নিতে নেজি হিয়োগা চিন্তা করছিল যে তাকে আরও বেটার হতে হবে, বাট সে তার বাবার কথা এখানে কোনোভাবেই বলতে পারছিল না। আর তখনই তার রুমে চলে যায় আমাদের হিনাটার বাবা, তাকে একটি স্কল দেয়। আর তখনই আমাদের নেজি হিয়োগা বলতে থাকে আপনি ইচ্ছা করে আমার বাবাকে মেরে ফেলেছেন, আর এখানে আপনি আমাকে এখন কি বলতে এসেছেন এখানে। আর তখনই আমার হিনাটার বাবা বলতে থাকে যে স্কলের ভিতরে সকল সত্য লেখা রয়েছে। আমাদের নেজি বিশ্বাস করে না, বাট তারপরও সেটা পড়তে থাকে। আর এটা পরে সে ভালো করে বুঝতে পারে যে ওই দিন যখন হিনাটাকে কিডন্যাপ করা হয়েছিল তখন ওই ল্যান্ড অফ লাইটিং এর ওই নিনজাকে হিনাটার বাবাই মেরে ফেলেছিল, এবং তারপর এখানে সিদ্ধান্ত আসে যে হিনাটার বাবাকে মানে মেরে ওই ল্যান্ড অফ লাইটিং এর কাছে পৌঁছাতে হবে, না হলে বড় সড়ো একটি যুদ্ধ শুরু হয়ে যাবে। বাট ভিলেজের হোকাগে কোনোভাবেই চাচ্ছিল না যে
যে বড় একটি ক্ল্যান হিয়োগা ক্ল্যান এটা বিলুপ্ত হয়ে যাক, কারণ হিনাটার বাবা হচ্ছে এই হিয়োগা ক্ল্যানের হেড। আর তখনই নেজির বাবা সেখানে বলতে থাকে যে তার চেহারা এবং হিয়োগা ক্ল্যানের হেড মানে হিনাটার বাবার চেহারা একদম সেম, আর এর জন্য তাকে মেরে ফেলা হোক এবং তাকে মেরে সেখানে পাঠানো হোক, যার কারণে তার বিয়াকু গানও তারা চুরি করতে পারবে না, কারণ নেজির বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বিয়াকু গানটি সিল হয়ে যাবে। আর এতে সকলে এগ্রি পোষণ করে, বাট হিনাটার বাবা কোনোভাবেই চাচ্ছিল না যে তারা এখানে বাইকে হারাতে, আর এর জন্য সে সম্পূর্ণভাবে মানা করে দেয় এবং সে বলতে থাকে সে নিজে এখানে মারা পড়বে এবং ওই ল্যান্ড অফ লাইটিং এর কাছে নিজের বডি এখানে পৌঁছাতে বলে। কিন্তু আমাদের নেজির বাবা হিনাটার বাবার উপরে হামলা করে দেয়, তাকে বলতে থাকে যে তুমি কখনোই মারা যেতে পারো না, কারণ আমি হিউগা ক্ল্যানকে এইভাবে বিলুপ্ত হতে দিতে পারি না, আর এর জন্য তুমি এখানে থাকবে। এখানে হিনাটার বাবা বারবার তাকে আটকানোর চেষ্টা করে, বাট নেজির বাবা তখন আমাদের হিনাটার বাবাকে বলে যে নেজিকে তুমি ভালো করে বুঝিও এবং তাকে এই স্কলটি দিয়ে দিও যেটা আমাদের নেজি এখন পড়তেছে আর কি। তার সঙ্গে তাকে এটাও বলে দিও যে এটা আমি নিজের স্বেচ্ছায় করেছি এবং আমাকে জোর করা হয়নি, তাও আবার নিজের ক্ল্যানকে বাঁচানোর জন্য, নিজের বাইকে বাঁচানোর জন্য, নিজের ভিলেজকে বাঁচানোর জন্য। আর এটা বলে আমাদের নেজি হিয়োগার বাবা সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। হিনাটার বাবা তার পরবর্তীতেও তাকে বোঝানোর চেষ্টা করে, বাট ততক্ষণে অনেক পরিমাণ দেরি হয়ে গিয়েছিল। আর নেজির বাবা তখন তাকে গুড বাই জানায় এবং তাকে ভালো থাকার জন্য বলে, প্লাস নেজিকে দেখার দায়িত্ব দিয়ে দেয় আর এখান থেকে চলে যায়। আর তার সঙ্গে ওই স্কলের লাস্টে এটাও লেখা ছিল যে তুমি তোমার নিজের ভাগ্য নিজের মাধ্যমে ক্রিয়েট করো আর কখনোই হার মানবে না। হিনাটার বাবা এখানে নেজির কাছে মাপ চায়, বাট এখানে নেজি তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেয় আর বলতে থাকে তো এখন আমাকে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হবে, ভাগ্য কখনো জন্মের উপরে ডিপেন্ড করে না। এদিকে আমরা দেখতে পাই কাজিকাগে এবং হোকাগে, যেখানে এবার ম্যাচ হবে গারা ভার্সেস সাসকে, বাট এখানে আমাদের সাসকের কোনো প্রকার খবর ছিল না। এখানে একজন নিনজার কাছ থেকে হোকাগে জানতে পারে যে সাসকেকে এলিমিনেট করে দেওয়া উচিত, কারণ নয়তোবা সকলে তার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না, সে যখন এলিমিনেট করে দিবে তখনই কাজগাকে বলে আপনি এমনটা করতে পারেন না, স্যান ভিলেজ থেকে আমার সঙ্গে অনেক নিনজা এসেছে সাসকে ভার্সেস গারা ম্যাচটা দেখার জন্য। আর গাইস এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। যদি পরবর্তী এপিসোড অবশ্যই আপলোড হয়ে থাকে আপনার স্ক্রিনের উপর শো করতেছে, আর যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যান।